বুঝতে পোলাপান যখন ড্রয়িং দিয়ে রাখছে ড্রয়িং করতে পারে না গতকাল কাহিনী কথা কি এখন কল দিছে নাকি কল এখন মাত্র লাইভ কল দিছে দিয়ে বলছে কই কাজ হচ্ছে না একটাই তুই হ্যাঁ ক্লিক করে পুরো অ্যাড করে দেন পুরো অ্যাড করে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, এটা কারো কোনো আইডিয়া আছে আমাকে একটু আমার সাথে শেয়ার করতে পারবেন? এনিওয়ান? বলতে আমরা কি বুঝি? স্যার আমরা একটা অপারেটর সিস্টেমের ভিতর আরেকটা অপারেটর সিস্টেম ইউজ করতে পারি। আরেকটা মানে অপারেটিং যে সিস্টেম ইউজ করতে টেকনোলজির পারি। ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, ভার্চুয়াল এক্সিস্টেন্স আছে, সেটাই ভার্চুয়াল টেকনোলজি। আরে বাপরে, আপনারা তো ডেঞ্জারাসলি ইয়ে দিলেন। আচ্ছা স্যার, জি ভাইয়া, কিছু বলবেন? ভার্চুয়াল টেকনোলজিটা হচ্ছে একটা ভি সেন্টারের ভিতরে আমরা মাল্টিপল হোস্ট ক্রিয়েট করতে পারি ভার্চুয়ালি, এবং সেন্ট্রালি আমাদের র্যাম থাকবে, স্টোরেজ থাকবে, সেখান থেকে আমরা পার্টিকুলার হোস্টকে আমরা ডিভাইড করে দিব যে কতটুকু র্যাম নিব, কতটুকু স্টোরেজ নিব। মানে যদি আমি মানে নরমালি বলি যে আমরা যে প্রত্যেকেই তো পিসি ল্যাপটপ ইউজ করি, রাইট? তো এখানে আমরা মাল্টিপল এগুলোর মধ্যে কি বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, কি গুগল ক্রোম থেকে শুরু করে ফটোশপ যাই করি না কেন, এগুলা কি এক একটা সফটওয়্যার। এগুলা কি করতেছে? এগুলা কাজ করতেছে কি আমার যে পিসি বা ল্যাপটপ, সেখান থেকে কি র্যাম রোম এগুলা কি এখান থেকেও সে কি করতেছে, প্রসেসিং পাওয়ার কনজিউম করতেছে, শেয়ার করতেছে, মানে ও ওখান থেকে পাওয়ারটা সে নিতেছে। তার মানে এখানকেও এটাও ওই জিনিসটার সাথে এটা একটু সিমিলার হইতে একটু দেখি যে জিনিসটা কি বলতে পারি। ভার্চুয়ালাইজেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? Virtual relies on software to simulate hardware functionality and create a virtual computer system. This enables RT organization to run more than one virtual system and multiple operating system and application on a single server. The resulting benefits include economic scale and greater efficiency. মানে কি আমরা যে পিসি ল্যাপটপ যাই বলি না কেন কি করতেছি, যে আমার কম্পিউটার আমি যখন স্টার্ট করি তখন কি একটা অপারেটিং সিস্টেমে আমি দেখতে পাচ্ছি, রাইট? যে কোনটা উইন্ডোজ বা লিনাক্স বেস যে যেটা ইউজ করতেছি। ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি আপনার একটা সিমুলেটর হার্ডওয়্যার, যেটাকে হার্ডওয়্যার ফাংশনালি কাজ করে আপনি একটা হার্ডওয়্যার থেকে আপনি মাল্টিপল অপারেটিং সিস্টেম বা মাল্টিপল সফটওয়্যার একসাথে ইউজ করতে পারবেন। এতে কি হইতেছে, আপনার দেখা গেল যে একটা কোম্পানিতে মাল্টিপল স্টাফ রয়েছে। এখন ধরেন যে কোম্পানির ক্যাপাসিটি হলো 5 জন স্টাফকে কি আপনার হার্ডওয়্যার ডিভাইস প্রোভাইড করতে পারবে, রাইট? কিন্তু সেখানে দেখা গেল না, 10টা অ্যাকচুয়ালি 10 জন এমপ্লয়ি রয়েছে, 10 জনকে 10টা হার্ডওয়্যার ডিভাইস কি করতে হবে, দিতে হবে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? 10টা ভার্চুয়াল মেশিন দিতে পারি। 10টা ভার্চুয়াল মেশিন দিতে পারি। এটা একটা ওয়েতে বলতে পারেন যে আপনি ভার্চুয়ালি কানেক্টেড করে দিলেন, যাতে কি করতেছে যে কোনো ডিভাইসের থ্রুতে সে কি ওই অপারেটিং সিস্টেমটার ফাংশনালিটি কাজ করতে পারতেছে। যে একটা হার্ডওয়্যার থেকে আপনি কি করতেছেন, মাল্টিপল ফাংশন বা মাল্টিপল অপারেটিং সিস্টেমের বেনিফিটটা আপনি পাচ্ছেন। এতে আপনার কি হইতেছে যে একটা হার্ডওয়্যার, কারণ দেখা গেল আপনি কোনো একটা কাজের জন্য হয়তো আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লাগলো, তো সেটার জন্য হয়তো আলাদা ডিভাইস কিনতে হইতেছে। তারপর আপনি একটা ডিভাইসে অনলি উইন্ডোজ রিলেটেড জিনিসপত্র বা উইন্ডোজ রিলেটেড অ্যাপ্লিকেশন গুলো রান করবেন, সেটার জন্য আপনার একটা ডিভাইস ফিক্সড। এরপর দেখা গেল খালি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে যেগুলো যেসব ফাংশন বা অ্যাপ্লিকেশন আপনার দরকার সেগুলো খালি রান করা লাগবে। তো ওইটার জন্য
আলাদা আপনার ডিভাইস কি দিতে হচ্ছে। কিন্তু এমন যদি কোনো একটা মানে সিমুলেটর থাকতো বা সফটওয়্যার থাকতো যেটার উপর রিলাই করে আপনি একটা ডিভাইস থেকে মাল্টিপল ফাংশন বা মাল্টিপল অপারেটিং সিস্টেমের সুযোগ সুবিধা পেতে পারেন, কত ভালো তো না? তাহলে কি আপনি একটা ডিভাইসে বসে আমি কি 10-12টা অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন রান করতে পারতেছি, রাইট? হ্যাঁ জি ভাইয়া। তো এই টেকনোলজিটাকে মানে সহজ বাংলায় বললাম, এই টেকনোলজি যেটাকে এনাবল করে সেটাই হলো অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন। এতে কি হচ্ছে যে আপনি ইকোনমিক্যালও কি বেনিফিট হচ্ছেন, প্লাস কি ইফিসিয়েন্সিও আপনার বাড়তেছে, যে আপনি একটা ডিভাইস থেকে বা একটা হার্ডওয়্যার সেটআপ থেকে আপনি কি মাল্টিপল ওয়েব বা মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করতে পারতেছেন। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আর যারা কথা বলতেছে না তারা একটু কাইন্ডলি মিউট করে রাখে। থ্যাংক ইউ। তো এই ভার্চুয়াল মানে আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যে ট্রেডিশনাল আর্কিটেকচারটা কি, এই যে এখানে যে ছবিটা দেখতেছি আমরা, এখানে কি ধরে নেন যেটা হলো আপনার সিপিইউ। সিপিইউর ভিতরে আমার কি কি থাকে বলেন তো? প্রসেসর, র্যাম, রোম। প্রসেসর, র্যাম, রোম, যেগুলা কি করতেছে আমাকে প্রসেসিং ইউনিট বা পাওয়ার দিচ্ছে। তো সেটার উপরে কি থাকে, আমার কার্নেলের থ্রুতে আমার একটা অপারেটিং কার্নেল থাকে, সেখান থেকে কি হইতেছে যেটা হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেমের মধ্যে কমিউনিকেট করে আমাকে কি অপারেটিং সিস্টেমটা রান করতেছে, রাইট? এক্স্যাক্টলি। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের কি থাকে, বিভিন্ন আমরা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করি, কি হতে পারে গুগল ক্রোম হতে পারে, মোজিলা হতে পারে, বিভিন্ন আপনার ভিডিও প্লেয়ার হতে পারে, বা বিভিন্ন এডিটিং টুল হতে পারে, নাকি যে ফটোশপ বা যাই বলি না কেন সেগুলো আমরা ইউজ করতেছি। আমার একটা কোশ্চেন কিন্তু আছে। জি, দ্বিতীয় যে ছবিটা ভার্চুয়াল আর্কিটেকচার যেটা হ্যাঁ। দেখতে, এইখানে দেখা গেছে যে ডিরেক্টলি হার্ডওয়্যার উপর কার্নেলের উপরে হচ্ছে কি ভার্চুয়াল লেয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নরমালি যদি আমি ভিএম ইউজ করি তাহলে কিন্তু আসতেছি সেকেন্ড ছবি থেকে আসতেছি। আচ্ছা জোবায়ের, আপনি একটু কাইন্ডলি মিউট করেন আপনারটা, আপনি বাইরে কথা বলতেছেন। জোবায়ের, ভাই আপনি মিউট করে দেন। ওকে। জি সোহাগ হাসান, মানে ওই আপনার যে ওই যে কোশ্চেনটা ওটার এক্সপ্লেনেশন নেক্সট ছবিতে আছে কিন্তু অ্যাকচুয়ালি, যেখানে আমরা কি দেখতেছি ট্রেডিশনাল আর্কিটেকচারে কি থেকে আমার হার্ডওয়্যার থাকে, সেখানে সেটাকে অপারেটিং সিস্টেমের থ্রুতে আমি ওই হার্ডওয়্যারটাকে কি ইউজ করতে পারতেছি। তো অ্যাপ্লিকেশন গুলোকে আমার বিভিন্ন সফটওয়্যার যেগুলো আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে আমার স্ক্রিনে যা যা দেখতেছি, এই যেগুলা কি প্রত্যেকটা এগুলোকে এক একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, রাইট? তো হ্যাঁ। কিন্তু ভার্চুয়ালাইজেশন আর্কিটেকচারের মধ্যে আমরা কি দেখতে পারতেছি, আপনার সিপিইউ থেকে ডিরেক্ট এটার উপর দিয়ে একটা ভার্চুয়ালাইজেশন লেয়ার থাকবে, সেখানে ওই লেয়ারের মধ্যে আমরা বিভিন্ন মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করে ইন্ডিভিজুয়ালি আমরা ইউজ করতে পারবো। তো ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম থাকবে, সেটা হতে পারে কোনোটা হতে পারে আপনার লিনাক্স বেসড, কোনটা উইন্ডোজ বেসড, কোনটা অন্য যে কোনো কিছু বেসড, অ্যান্ড্রয়েড হতে পারে, ম্যাক এর হতে পারে। তো সেখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের যা যে অ্যাপ্লিকেশন ওই রিলেট আছে সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারবো। কিন্তু আমার হার্ডওয়্যার সেটআপ কোনটা, একটাই। এটা কি ট্রেডিশনাল আর্কিটেকচার থেকে ভার্চুয়াল যে আর্কিটেকচার সেটার একটা ডিফারেন্স। জি সোহাগ, কিছু বলবেন? জি স্যার, একটা কোশ্চেন ছিল। জি, স্যার, আমরা যখন ভিএম ইউজ করব তখন কি আমাদের ল্যাপটপের ফুল স্পিড কি ভিএম কাজ করতে পারবে? লাইক আমার ল্যাপটপে যদি 8 জিবি র্যাম থাকে, তাহলে 8 জিবি র্যামের স্পিডটাই কি ভিএম মানে ভিএম বক্সের ভিতরে কাজ করবে? কতটুকু কাজ করবে সেটা আপনি সেট করে দিবেন, আর ওটা কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, তো এটা কি ভার্চুয়াল আর্কিটেকচারটা আমরা বুঝলাম তাহলে, যে আমার একটা অ্যাকচুয়ালি লেয়ার থাকে প্রত্যেকটা সিস্টেমেই, যেটার আরেকটা নাম হলো কি হাইপারভাইজার। তো হাইপারভাইজারটা কি? Hypervisor is computer software, firmware or hardware that creates and runs virtual machine. যে আমরা ভার্চুয়াল মেশিন যেগুলোই বলি না কেন সেগুলা কিসের কারণে কিসের থ্রুতে হয়, এই হাইপারভাইজারের থ্রুতে। এটা কি আপনার সফটওয়্যার, ফার্মওয়্যার বা হার্ডওয়্যার যাই বলেন না কেন, দ্যাট ক্রিয়েটস, যে আপনার ক্রিয়েট করবে এবং রান করবে কোন ভার্চুয়াল মেশিন গুলাকে। এ কম্পিউটার অন হুইচ এ হাইপারভাইজার রানস ওয়ান অর মোর ভার্চুয়াল মেশিনস ইজ কল্ড এ হোস্ট মেশিন এন্ড ইচ ভার্চুয়াল মেশিন ইজ কল্ড এ গেস্ট মেশিন। তাহলে কি, যে কম্পিউটারে বসে আপনি কি হাইপারভাইজার রান করবেন, যে হাইপারভাইজারের থ্রুতে আপনার একটা বা মাল্টিপল কি ভার্চুয়াল মেশিন রান করবে, সেই মেশিনটাকে আমরা কি বলবো, যে কম্পিউটারের থ্রুতে আমরা কি বিভিন্ন ভার্চুয়াল মেশিন চালাবো সেটাকে আমরা কি বলবো, হোস্ট মেশিন। তার মানে কি আমার এখানে আমার পিসি থেকে যদি আমি বিভিন্ন মাল্টিপল অপারেটিং সিস্টেম রান করি কিসের থ্রুতে, হাইপারভাইজারের থ্রুতে, তাহলে আমার পিসিটা কি হবে, হোস্ট মেশিন। আর যে মাল্টিপল অপারেটিং সিস্টেম গুলা বা ভার্চুয়াল মেশিন গুলো আমি ইউজ করব সেগুলোকে আমরা কি বলবো,
গেস্ট মেশিন। গেস্ট মেশিন। ওকে, ওকে। তারপর কি করতেছি, হাইপারভাইজার প্রেজেন্টস দ্য গেস্ট অপারেটিং সিস্টেমস with a virtual operating platform and manages the execution of the guest operating systems. Multiple instances of variety of operating system may share the virtualized hardware resources like কি লিনাক্স, উইন্ডোজ বা ম্যাক ওএস। যেমন কোনো হাইপারভাইজার কি করতেছে, আমার গেট অপারেটিং সিস্টেমকে ভার্চুয়ালি অপারেটিং একটা প্ল্যাটফর্ম ও দিচ্ছে, যেটা কি করতেছে যে and manages the execution of guest operating system। আর এই হাইপারভাইজার থ্রুতে ওই গেস্ট অপারেটিং সিস্টেম যা যা কার্যক্রম দরকার সেগুলো আমরা কি করতে পারতেছি, এক্সিকিউট করতে পারছি। তো আমি এইসব হাইপারভাইজারের থ্রুতে মাল্টিপল অপারেটিং সিস্টেম আমরা কি ইউজ করতে পারতেছি, যেটা আমাকে হার্ডওয়্যার থেকে রিসোর্স নিয়ে আমরা ইউজ করতে পারবো। সেটা কি হতে পারে, আমার লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, ম্যাক ওএস হতে পারে, এনিথিং। যেমন ফর এক্সাম্পল আমি আমার ভিএমটা যদি রান করি, এটা আমার ভিএম মেশিন, দেখতেছি সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এখানে এগুলো যেগুলো দেখতেছেন এখানে কয়েকটা একটু আরো থাকার কথা, আর কি যেহেতু আমার রিসোর্স ওভাবে কভার আপ করতেছে না, জন্য এই কয়েকটা আছে। তো এগুলো প্রত্যেকটা একটা কি আপনার ভার্চুয়াল মেশিন, আর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম আছে। যখন আমি রান করব তখন সুন্দর মতো আমার হার্ডওয়্যার থেকে আমি ওকে সিলেক্ট করে দিয়েছি কতটুকু পরিমাণ শেপ আমার হার্ডওয়্যার থেকে প্রসেসিং ইউনিট বা পাওয়ার নিতে পারবে, ওই অনুসারে সে নিয়ে ওর কাজগুলা শুরু করে দিবে। ওকে, তো এখন দেখি যে অ্যাকচুয়ালি কেমন থাকে হাইপারভাইজারটা, চেহারা কেমন থাকে। ফার্স্টে থাকবে আপনার কি হার্ডওয়্যারটা থাকবে, যেটা কি আমার এই র্যাম রোম প্রসেসিং ইউনিট যেগুলা, সেটার উপরে কি থাকবে আমার একটা হোস্ট অপারেটিং সিস্টেম। সেটা কোনটা, এই যে আমার উইন্ডোজটা, রাইট? উইন্ডোজের উপরে থাকবে কি আমার হাইপারভাইজারটা, সেটা কোনটা, এই ভদ্রলোক, ভিএমওয়্যার। VMware। হ্যাঁ, সে এই ভিএমওয়্যার মধ্যে আমি কি করব, বিভিন্ন গেস্ট অপারেটিং সিস্টেম বা অন্যান্য অপারেটিং সিস্টেম আমি ইউজ করতে পারবো, যেটা হলো কি এই যে এগুলা। ওকে, তাহলে বুঝছি হাইপারভাইজার মানে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। যে আমার হোস্ট অপারেটিং সিস্টেমের উপর আমি আরেকটা সফটওয়্যার বা অন্য কোনো টুল ইউজ করতেছে, যেটা আমাকে মাল্টিপল অপারেটিং সিস্টেম রিমোটলি বা এটার উপরে এটা সে এই রিসোর্সটাকে ইউজ করে সে আমাকে চালাতে হেল্প করতেছে। তো এটার আর্কিটেক্ট টাইপ দুই ধরনের, হাইপারভাইজার টাইপ দুই ধরনের হতে পারে। কি কি? দুইটা টাইপ, একটা কি টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1টা কি হার্ডওয়্যার উপর আপনার হাইপারভাইজারটা ডিরেক্টলি হার্ডওয়্যারের পরে আপনার হাইপারভাইজারটা এনেবল থাকবে। সেখান থেকে কি সেটার উপরে আমরা ভার্চুয়াল মেশিন মনিটর ইউজ করে আমরা গেস্ট অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো। এটা একটা ওয়ে। আমরা অনেক সময় দেখি না যে আপনার ডুয়েল বুট, ট্রিপল বুট করা থাকে। ডিরেক্ট আপনি যখন পিসি অন করবেন তখন আপনার স্ক্রিনের মধ্যে বুট থেকে বলে যে আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করতে চান, কি লিনাক্স বেসড নাকি উইন্ডোজ বেসড নাকি অন্য কোনোটা। বেশি অপারেটিং সিস্টেম সেটআপ দেয়া থাকলে। হ্যাঁ, বিভিন্ন মাল্টিপল অপারেটিং সিস্টেম ডিরেক্ট আপনার যখন আমরা বায়োস থেকে আপনাকে শো করবে যে আপনি এখন প্রেজেন্টলি কোনটা ইউজ করতে চান। আপনি যখন তখন যেটা ইউজ করবেন তখন সেটা আপনাকে শো করবে। সেই জিনিসটা কি টাইপ 1 হাইপারভাইজারের মধ্যে পড়তেছে। আর সেকেন্ডটা কি, যে আপনার হার্ডওয়্যার থাকবে, হার্ডওয়্যারের জায়গায় ওটার উপরে কি হোস্ট অপারেটিং একটা সিস্টেম থাকবে, যেটা আপনার উইন্ডোজ বেস হতে পারে, লিনাক্স বেস হতে পারে, এনিথিং, যে কোনো অপারেটিং সিস্টেম হতে পারে। সেটার উপরে আপনি আরেকটা হাইপারভাইজার বসায় দিবেন সুন্দর মতো, যেটা এখন যেটা হচ্ছে কি যেভাবে ইউজ করা আছে সেটা। এখন আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি ইউজ করি ল্যাব সেটআপের মধ্যে বা বাসার জন্য স্টাডি পারপাসে, সেটা হলো এই টাইপ 2 তে। ঠিক আছে, কি করছি আমি ফার্স্টে, যে আমার হার্ডওয়্যার উপর আমার অবশ্যই কোনো না কোনো অপারেটিং সিস্টেম সেট করা আছে। সেটার উপর আমি ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স বা যেটাই বলি না কেন, ওগুলো আমরা কি ওই হাইপারভাইজার গুলা ইনস্টল করছি। ইনস্টল করার পরে এরপর আমি কি করলাম, মাল্টিপল অপারেটিং সিস্টেম গুলাকে ওখানে কি করলাম, কানেক্ট করলাম বা ওখানে ইনস্টল করলাম বা ক্রিয়েট করলাম। তো এই থ্রুতে আমি কি করতেছি, একসাথে আমার একটা হাইপারভাইজারে আমি মাল্টিপল অপারেটিং সিস্টেম কি রান করতে পারবো। তো এখানে কিছু হাইপারভাইজারের নাম দেওয়া আছে, এর বাইরে আরো কিছু থাকতে পারে। যে ভিএমওয়্যার, এটার নাম জানেন, ভার্চুয়াল বক্স, প্রক্সমক্স, কেবিএম, ইএসএক্সআই, এগুলো প্রত্যেকটা এক একটা কি আপনার বিভিন্ন হাইপারভাইজারের নাম। এখন দেখি ইনস্টলেশন প্রসেসটা। আপনাদেরকে একটা লিংক দিছিলাম, দেখছিলেন আপনারা, খেয়াল করছিলেন? হ্যাঁ স্যার, জি স্যার দেখছি। নট অনলি, আর আরেকটা জিনিস হাইপারভাইজার, তারপর কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে না করে, এটা গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা আচ্ছা ভাইয়া পাইছি, আমি ডাউনলোড করে ফেলছি। আচ্ছা, ডাউনলোড করছেন তো? কিভাবে কি ডাউনলোড করতে হবে সেটা একটা ইনস্ট্রাকশন সেট আমি সবাইকে দিয়ে দিছি, কিন্তু ইনস্টলেশনেরটা ওখানে দেওয়া নাই। তো ওটা আমি আপনাদেরকে ক্লাসে দেখাবো। এই জন্য আমি ইনস্টলেশনে যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় সেই জন্য আর কি আমি ভাবছি ক্লাসে দেখাই দিই। তো হাইপারভাইজারের ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি আর একটু এক্সপ্লেনেশন আছে, ইউটিউব লিংক আছে, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো এটা দেখেও আপনারা একটু আইডিয়া, আর একটু ভালো প্রপার আইডিয়া পাবেন। তো ওই ইনস্ট্রাকশনটা কোথায়?
স্যার এই স্লাইডটা তো আমাদেরকে দিয়ে দেওয়া হবে তাই না? না, আপনি রেকর্ডিং পাচ্ছেন, হ্যাঁ, স্লাইড দিয়ে দেখে দেওয়া হবে, ভিডিও আকারে দিয়ে দেওয়া হবে। ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আপনি আপনি পেয়ে যাবেন প্রপার ওয়েতে। ওই গ্রুপের মধ্যে আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং এগুলা দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার রিসোর্স যা যা লাগে ওগুলা দেখতে পারবেন। ওকে ভাইয়া ভিডিও আকারে দিয়ে দিলে কিন্তু ভালোই হয়। প্ল্যাটফর্মে দেওয়া যায় না যাতে ডাউনলোড করতে পারি? ডাউনলোড করার ওয়েতে দিয়ে দিব। জি ভাইয়া, কারণ আমাদের তো প্রচুর পরিমাণ লোডশেডিং হয় এখানে। এখানে না, সারা বাংলাদেশেই হয়। তো এটা আমাদের জন্য বেটার হবে ভাই। ওকে ঠিক আছে, আমি ডাউনলোড যাতে ডাউনলোড করতে পারেন সেরকম ভাবে আমি দিয়ে দিব। ওকে নেক্সট ভিডিও থেকে বা আগের ভিডিওটা আমি আবার দিয়ে দিব, ওটা যাতে ডাউনলোড করতে পারেন সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। জি ভাইয়া, ঠিক এটা আছে, হলে অনেক বেটার হয় ভাইয়া। তাহলে এটাও সেম ওয়েতে আমি যাতে আপনারা ডাউনলোড করতে পারেন সেভাবে আমি দিয়ে দিব। ঠিক আছে, জি ভাইয়া। ওকে স্যার। তো ফার্স্টে আপনাদের কি করতে হবে, একটা একটা করে স্টেপ কমপ্লিট করি নাকি? ফার্স্টে আপনি যাবেন গুগলে, সুন্দর মতো লিখবেন ডাউনলোড ভিএমওয়্যার। এখানে যাবেন, এই যে আমি ভিএমওয়্যারে গেলাম। ভিএমওয়্যারে কিন্তু অনেক ভার্সন আছে, কিছু আছে কি প্রো ভার্সন প্রফেশনালের জন্য, আর কিছু আছে কি রেগুলার কমিউনিটি বেস ভার্সন। আমরা তো আপনারা প্রফেশনাল না। আচ্ছা পুরোগুলো কি কিনে নিতে হয়? প্রো ভার্সনটা কি করতে হবে, শুধুমাত্র টাকা দিয়ে কিনতে হবে। আপনাদের টাকা দিয়ে আপনি কিনতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু এগুলো আবার কিছু ভার্সন পাওয়া যায় যেগুলো ক্র্যাক ভার্সন পাওয়া যায় না বিভিন্ন সাইট থেকে বা টরেন্ট থেকে, আমরা অনেকে ডাউনলোড করে রাখি নাকি? জি। তো ক্র্যাক ভার্সনে কি সুবিধা অসুবিধা থাকতে পারে এটা মনে হয় ডিসকাস করছি রাম আগের ক্লাসগুলোতে। গত ক্লাসে করছেন, গতকালকে। হ্যাঁ, তো আপনারা যদি ইউজ করতে চান ইউ আর এট ইউর ওন রিস্ক, করতে পারেন। কিন্তু আপাতত আমরা যে জিনিসটা করব এই ভার্সনও যে কমিউনিটি ভার্সন, ওটা তো ফ্রিতে 30 দিনের মতন ব্যবহার করা যায় মনে হয়। সবই করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা রেগুলার যেটা আমরা যাতে আমরা কি কাজে ইউজ করতেছি, প্রফেশনাল বলেন বা স্টাডি পারপাস বা রিসার্চ পারপাস, সবকিছুই আপনি করতে পারবেন অ্যাকচুয়ালি এই ওয়ার্কস্টেশন প্লেয়ার সিস্টেম দিয়েও আপনি করতে পারেন, যেটা কমিউনিটি বেস ভার্সন, যেটা ওপেন সোর্স বা ফ্রি। এটা ডাউনলোড করো, এটা দিয়ে আমরা কাজ করতে পারতেন। এটা দিয়ে আমি নিজেও পার্সোনালি অনেক কাজ করি, আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরাও কাজ করে, কোনো সমস্যা এখন পর্যন্ত কেউ আমরা ফেস করি নাই। আর সামনেতে করার কথাও না, যদি ফেস করতাম ওরা হয়তো এটা ক্রিয়েটই করতো না নাকি? তো এটা সুন্দর মতো এটা ডাউনলোড দিয়ে একটা ফাইল আপনার ডাউনলোড হবে। ঠিক আছে, এক্সি ফাইল একটা সেটআপ ফাইল ভিএমওয়্যার এর ডাউনলোড হবে। এই যে প্রত্যেকে এরকম একটা ফাইল পাবেন। এখন এটা কিভাবে সেটআপ করতে হবে জানেন? ডাউনলোড করার পর এই লিংকে যাবেন, এই বইতে দেওয়া কোন লিংকে ক্লিক করবেন সেটাও মার্ক করে দিছি। এই যে ফাইলটা ডাউনলোড হবে, শেষ। ডাউনলোড হওয়ার পরে সুন্দর মতো এটা কি করবেন, ইনস্টল করবেন। আশা করি এটার রানের অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন বা যেভাবে খুশি দিতে পারেন, যেহেতু আমার অলরেডি ইনস্টল, তো রেগুলার ইনস্টলেশনের থ্রুতে আপনি ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি। ঠিক আছে, এটার ইনস্টলেশনে কি কোনো প্রবলেম ফেস করার কথা না আপনাদের। এই যে আপনি যখন ডাউনলোড করলেন ফাইলটা, এই যে ভিএমওয়্যারটাতে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা ওপেন দিয়ে সুন্দর মতো ইনস্টল করে নেবেন। কিভাবে, যে এভাবে যাবেন, নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনার রেগুলার প্রসিডিউর, আমরা যে রেগুলার যেভাবে আপনার বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করি সেম প্রসিডিউর, কোনো প্রবলেম হবে না। এভাবে গেলে কি আপনার ভিএমওয়্যারটি ইনস্টলেশন। এরপরে পরবর্তীতে কি করবেন, আমরা দুইটা ফাইল নামাবো যেগুলো ভিএমওয়্যার এর মধ্যে আমরা অপারেটিং সিস্টেম গুলো সেট করব। যে কি বললাম, আমরা যেহেতু অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করব, তো আমার অবশ্যই অফেন্সিভ সিকিউরিটির জন্য সবচেয়ে রিনিউয়েবল কোনগুলা, রিনাউন্ড কোনগুলা, সেই অপারেটিং সিস্টেম ইউজ করব। কোনটা সেটা হলো আমার কি, কালি লিনাক্স। কালি লিনাক্স, ঠিক আছে। ওদের ওয়েবসাইটে একটু গো থ্রু করেন যে অ্যাকচুয়ালি কি কি সুবিধা না অসুবিধা পাবেন, ওটা আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা দিব কি এই যে ডাউনলোড কিভাবে করবেন এরকম একটা ইনস্ট্রাকশন সেট কিন্তু আমি দিয়ে দিছি। তো সুন্দর মতো যে ডাউনলোড কালি লিনাক্স এটা লিখবেন, কালি লিনাক্স ডাউনলোড দিবেন। দেওয়ার পর কি আপনাকে এরকম একটা লিংক দেবে, কোনটা ইউজ করবেন, গেট কালি।
গেট কালিতে যাবেন, গিয়ে দেখেন এখানে অনেক কিছু আসতেছে, এখান থেকে কোন ফাইলটা নামাবেন আপনি, রাইট? এই দেখেন আমরা কি নিয়ে কাজ করবো, যেহেতু ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করবো, তো ভার্চুয়াল মেশিনের ফাইলগুলো আমরা ডাউনলোড করব। আগের একটা ওয়ে ছিল যে আপনার আইএসও ফাইল নামে ডিরেক্টলি আপনার ইনস্টল করতে হইতো, একটু অনেকে ইনস্টল করতে পারতো না একটু কিন্তু এখন আপনার সুবিধা হয়েছে কি, আপনার জন্য রেডি ভার্চুয়াল মেশিন সেট আপ করে ক্রিয়েট করে রাখা হয়েছে, যেগুলো ডাউনলোড করে আপনি ডিরেক্ট রান করতে পারবেন। তো এরকমই একটা ফাইল আমরা ডাউনলোড করব, ডিরেক্ট রেডি মেশিন। তো এখানে ভার্চুয়াল মেশিন যেটা, এখানে ক্লিক করবেন, তো আপনাকে দেখাবে যে কোন রিলেটেড ভার্চুয়াল মেশিন আমরা চাইতেছি, কালি লিনাক্সের, ভিএমওয়্যার এর না ভার্চুয়াল বক্সের। তো এটা কি উইন্ডোজ স্যার কোনটা দিলে ভালো হবে? উইন্ডোজ এই দুইটারই আছে না, অন্যগুলো দেখালেন ওগুলো নাই? দুইটাই ভালো, কিন্তু আমরা কি বললাম, আমরা ভিএমওয়্যার এ যেহেতু বাদ বাকি ল্যাব সেটআপ আমরা ভিএমওয়্যার এ করছি, তো ভিএমওয়্যার এ আমরা আপনাদেরকে দেখাবো। আপনি যদি মনে করেন যে ভার্চুয়াল বক্স আপনি বেশি ইউজ টু, তাহলে আপনি ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুটোর কি সেম কাজ স্যার? হ্যাঁ, ওকে। এখানে আমি কি, যেহেতু আমি কোন মেশিনটা ভার্চুয়ালাইজেশনে কোন হাইপারভাইজারটা ইউজ করব, আমি ভিএমওয়্যার ইউজ করতেছি, তো কালি লিনাক্সের ভিএমওয়্যার ভার্সন যেটা, সেটা আমি কি করব, ডাউনলোড করব। গিয়ে এই জায়গায় আপনি টরেন্ট ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন, অথবা ডিরেক্ট ডাউনলোড ক্লিক করতে পারেন। এনে ক্লিক করবেন, কালি লিনাক্সের ভিএমওয়্যার ফাইলটা আপনার কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। একটা জিপ ফাইল আকারে এটা ডাউনলোড হতে থাকবে, তো অনেক সময় লাগবে আমার এখানে যেহেতু, আর আমি যেহেতু অলরেডি আপনার কি ডাউনলোড করে রাখছি, তো কই গেল, এই যে এরকম একটা জিপ ফাইল নামবে এটা, ঠিক আছে? একটু একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। জি, কিভাবে ইনস্টল করব? কালি লিনাক্সে তো মেটাসপ্লয়েট যে টুলটা আছে, তাহলে আমাদের আলাদাভাবে ওই মেটাসপ্লয়েট টুলটাই কি ইনস্টল করতে হবে কেন ভাইয়া? মেটাস্প্লোরের টুল না, ওটা আরেকটা সার্ভার, আর একটা সার্ভার মেশিন, যে রেগুলার আপনার একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট কোথায় থাকে, কোথায় স্টোর থাকে বলেন তো? সার্ভারে। কোনো না কোনো সার্ভারে, রাইট? জি ভাই, তো কি বললাম যে লাইভ সার্ভারে তো আমরা এইভাবে অ্যাটাক দিতে পারবো না, কারণ কি বললাম, ওভাবে পারমিশন নেই বা সব জায়গায় দিয়ে দেখালো, আমি বিভিন্ন গেল খালি স্ক্যানিং করে দেখা গেল আমার ক্লাস টাইম ওভার হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ল্যাব সেট আপ করতেছি, যে লাইভ সার্ভার, লাইভ ওয়েবসাইট গুলোকে বা লাইভ সার্ভার কিভাবে অ্যাকচুয়ালি অ্যাটাকটা হয়, সেজন্য আমরা মেটাসপ্লয়েটেবল 2 নামে একটা মেশিন বা সার্ভার ক্রিয়েট করা আছে, যেটার উপর আমরা বিভিন্ন অ্যাটাকিং ফেজে বা বিভিন্ন এক্সপেরিমেন্টের থ্রুতে আমরা বুঝবো অ্যাকচুয়ালি অ্যাটাক গুলো কিভাবে হয়ে থাকে। স্যার আমার ওটা এখানে জাস্ট মেটাসপ্লয়েট মানে টুল না, ওটা মেটাসপ্লয়েটেবল 2 নামে একটা মেশিন ভাই, ক্রিয়েট করা হয়েছে, একটা ভাই, ভালনেবল একদম মেশিন, যে ওটার বিভিন্ন স্ক্যানিং, ভালনেবিলিটি এক্সপ্লয়টেশন, তারপর অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি যে মেন প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে কিভাবে এগুলো হয়ে থাকে, সেগুলো আমরা জানবো ওইটার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে। এটার উপরে বুঝছি? আমরা অ্যাটাক করব, হ্যাঁ, তাই না? আমরা ছোটবেলায় যে কি মেডিকেল বায়োলজির মধ্যে ব্যাংক কাটছিলাম না, খেয়াল আছে? ব্যাংক কি কারণে, কারণ ব্যাংকটা কি, ব্যাংকের বডি আর হিউম্যান বডির অলমোস্ট সিমিলার, তো ওটা কেটে কেটে আমরা কি করছি, যে হিউম্যান বডি আপনারা যারা ডাক্তার হতে চান তারা প্র্যাকটিস করছে ব্যাংক কেটে কেটে, নাকি? এটা বলতে পারেন অলমোস্ট সেম, কিন্তু না এটা ব্যাংকের মতো ওরকম না, কিন্তু এটা আপনার খুবই মানে এই সার্ভারটা আপনার একটা ডিরেক্ট লাইভ সার্ভার কিভাবে কাজ করে সম্পূর্ণ সেটআপটা এখানে করা আছে। স্যার আমি ডাউনলোড করলে তো এখানে জিপ আকারে দেখাচ্ছে না আমার। আপনি কোনটা ক্লিক করে ডাউনলোড করছেন, এই জায়গায় ক্লিক করবেন, জি, অথবা জি, আমি টরেন্ট ফাইল, এটা ক্লিক জি, করছেন জিপ ফাইল জি, আকারে, কি জি। ফাইল আকারে আপনার ডাউনলোড হয়েছে? এই যে ডাউনলোড কিন্তু সাথে সাথে হবে না, সময় লাগবে, তো ওটা তো জি, জি, আপনার আমি কালকে 2.5 করেছিলাম GB স্যার। ডাউনলোড এটা করে আমি রাখছেন, একটু দেখাবো একটু শেয়ার করে। শো করে দেখাবেন। তারপরে যে এখানে ইনস্ট্রাকশন কি সেট আছে, আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছিলাম, আপনারা এটা দেখছিলেন সবাই? জি না, আমি স্যার, দেখিনি। জি স্যার, ওইটা দেখেই ডাউনলোড করছি স্যার। স্যার একটু দেখবেন খালি ফাইলগুলো ডাউনলোড করে রাখলেই হবে। জি, তিনটাই ডাউনলোড করছি। স্যার। স্যার দেখাবো আমি একটু। হ্যাঁ দেখান, সমস্যা নেই। তো আরে বাপরে বাপ, ডেঞ্জারাস কভার ওয়ালপেপার দিছে। কি করবো স্যার এটা? এই কাজ হয়ে গেছে। আর আমি যে হ্যাকার, এটা বুঝাইতে হবে না? আচ্ছা, হ্যাকাররা কিন্তু কাউকে বুঝায় না তারা হ্যাকার, এটা কি জানেন? জি, জি। গ্রেট হ্যাকার ইজ অ্যানোনিমাস।
সে ডাউনলোড দিলে এইভাবে এইটাই আসতেছে মানে এইভাবে। কোনটা? ভাই তবে এই যে আপনার নিচে উইন্ডোজ অ্যাক্টিভ করা নাই। না না ওইটা না। এই যে আপনি এই যে একদম উপরে যান, একদম উপরে ভিএম মেশিন ভার্চুয়াল মেশিন গুলা কি ডাউনলোড করছেন? হ্যাঁ এটা এটা অনুসারে এটা ইয়ে করছেন না আপনার এই যে ডট আর জিপ ফাইলটা নামতেছে, ওই জিপ ফাইলটা আনজিপ করার ইয়াটা আপনার কাছে নেই আনফরচুনেটলি। এটাকে তো তো আইএসও নামতেছে। আপনার আইএসও নামতেছে, আইএসও কেন নামবে? দাঁড়ান, আইওএস দিয়ে কি আইএসও দিয়েও ইনস্টল করা যায়, ওটা ইনস্টলেশনটা অনেকের কাছে হ্যাসেল মনে হতে পারে। এর জন্য আমি একদম ডিরেক্ট রেডি মেশিনে আপনাদেরকে ডাউনলোড করে দিচ্ছি, যাতে আপনার কিছু করতে হবে না, অনলি ডাউনলোড করবেন, ভিএমআর মেশিনে সেট করবেন আর রান করবেন, শেষ, সিম্পল 2-3 লাইনের জন্য। আচ্ছা, আমি যেভাবে করতেছি ওভাবে একটু ফলো করেন, দেখি আমার প্রসিডিউরটা ফলো করেন, দেখি হয় নাকি। জি 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 এইটা স্যার। না না এটা না, দাঁড়ান আপনি দেখেন আপনি ফার্স্ট থেকে আবার ট্রাই করেন, গুগলে আপনি সার্চ করে হ্যাঁ। ফার্স্ট থেকে ট্রাই করেন। আপনি আমি যেভাবে দিছি ওভাবে আবার ট্রাই করেন। ওকে, আমার স্ক্রিনে আবার ব্যাক করি। সেম আসে স্যার। আপনারও সেম আসছে? আচ্ছা, আমি কই কই গেছি ওগুলা দেখেন। এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনার নামে নাই ওভাবে, কিভাবে না, না, নামছে? এখানে যে এই যে ভার্চুয়াল হ্যাঁ, মেশিন ভার্চুয়াল মেশিনে ক্লিক করছেন, এই তারপরে ফাইলটা ডাউনলোড দিবেন। এই যে এটা হ্যাঁ, ফাইলটা এইভাবে ডাউনলোড হয়েছে। জি ডাউনলোড এই যে এটা তো ডাউনলোডই হয় নাই আপনার। ক্যান্সেল করে দিচ্ছেন তো? আপনার কি এটা ডাউনলোড হয়েছিল আগে? জি জি হ্যাঁ। আপনার আইএসও নামতেছে কেন? আপনার ফাইলটার প্রপার্টিজ দেখেন তো কত জিবি? সেম প্রপার্টিজ সেম 2.23 জিবি। না ওনারটা। আপনারটা কত? ওই ফাইলটাতে ক্লিক করেন, এটাতে না যেটা যে ফাইলটা ডাউনলোড করেছেন এটা প্রপার্টিজটা দেখেন, যে চেক করেন যেটা কত। 2.91। আরেকটা জিনিস, আপনারা যে উইনারটা যে আনজিপ করার কোন সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন। কি নাম স্যার? উইনরার। উইনরারটা ডাউনলোড করে রাখেন। ওটা না হলেও মানে এরকম হওয়ার কথা না অ্যাকচুয়ালি। আপনার ডাইরেক্ট, কারণ আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখালাম যে কোন ফাইলটা অ্যাকচুয়ালি নামবে জি নাকি। স্যার এইজন্যই তো আমার। আচ্ছা, উনি এখন যেটা ডাউনলোড দিচ্ছে সেটা তো 7GB আকারে ডাউনলোড হচ্ছে, এখন তো মনে হয় জিপ আকারে ডাউনলোড হচ্ছে। এখন আপনার কিন্তু আপনি চেক করেন, আপনি আগেরটা হয়তো ইমেজ ফাইল ডাউনলোড, আইএসও ফাইল এখন ডাউনলোড কিন্তু করছেন, জিপ এখন আকারে কিন্তু জিপ আকারে হচ্ছে। ডাউনলোড হইতেছে। আপনি আগে হয়তো আপনি কি করছেন, download আইএসও ফাইলটা ইয়ে করেন। এখন আপনি এখন ডাউনলোড download- দিতে থাকেন, download press চেক করেন। করেন। এখন ডাউনলোডে প্রেস করেন আপনি। হ্যাঁ, এই স্যার প্রেস করছেন, দেখি শো ডাউনলোডস, শো অলে যান, ডাউনলোডস যান, শো ডাউনলোডস না ফোল্ডারে না। স্যার এখন আপনাদের- হচ্ছে কন্ট্রোল জে জিপ যাবেন ফাইল ভাই, নামছে। আপনার ওই ক্রোমের ওই ডাউনলোড হ্যাঁ, এই দেখেন এখন আপনার জিপ ফাইলটা, আপনি আগে আইএসও ফাইলটা নামাইছেন, এটা সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর জিপ আকারে নামবে। দেখছেন ফাইল কত 2.5, তার মানে ওকে আপনার ফাইলটা ঠিক আছে। সেই জিনিসটা একটা জিপ ফাইল নামবে, সেটাকে খালি আনজিপ করবেন, এটুকুই। আর এক্সটেনশন কিন্তু 7z, তার মানে জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। তাহলে আগে যেটা নামিছে ওইটা কি স্যার? আগে আপনি একটা আইএসও ফাইল নামাইছেন, ওটা দিয়েও আপনার মানে ইনস্টলেশন প্রসেস আছে, কিন্তু একটু কমপ্লিকেটেড হতে পারে অনেকের জন্য। দ্যাটস ওয়াই ওটা আমি আপনাদেরকে না দেখে একদম সহজ সিম্পল ওইটা দেখাচ্ছি, যেটা আপনি একটা রেডি মেশিন আপনি ডাউনলোড করে রান করতে পারবেন কোনো কমপ্লিকেশনে না গিয়ে। ওকে ভাইয়া, ইয়েস, আনজিপ করার একটা প্রসিডিউরটা দেখাই দিলে ভালো হতো আর কি। অবশ্যই দেখাবো। তো এরকম একটা জিপ ফাইল আপনাদের ডাউনলোড হবে, ঠিক আছে? আমার স্ক্রিন কি সবাই দেখতেছেন? না স্যার, রনিত ভাইটা দেখা যাচ্ছে শুধু। ও না রোনিত ভাই। ওকে, আমারটাতে কন্টিনিউ করি। ওকে, আমারটা ব্যাক করলাম নাকি? হ্যাঁ স্যার, জি ভাইয়া দেখা যাচ্ছে। ফাইবার ফাইবার এটা 2
আচ্ছা, এটা আবার কি আসলো? ঠিক আছে, তাহলে ডাউনলোড কিভাবে করব, কোন ফাইলটা করবো আমরা বুঝছি। কেউ যদি টরেন্ট আকারে ডাউনলোড করতে চান করতে পারে, অথবা ডিরেক্টলি যদি আপনারা যে 2.5 জিবির একটা ফাইল জিপ ফাইল ডাউনলোড করতে চান ওভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই যে এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হবে, কি করবেন সেটাকে ডিরেক্টলি আপনি এভাবে এক্সট্রাক্ট করতে পারেন, এক্সট্রাক্ট ফাইলস বা এক্সট্রাক্ট হেয়ার, যে কোনো ভাবে ফাইল যেভাবে আমরা এক্সট্রাক্ট করি এভাবে দিলাম। তো এই যে এক্সট্রাক্ট হেয়ার দিলাম, তো এখানে আপনার ওই নামে একটা ফাইল আপনার কি হয়ে যাবে, এক্সট্রাক্ট হতে থাকবে। যখন টোটালটা এক্সট্রাক্ট হয়ে যাবে তখন আমরা দেখব। তো ও এক্সট্রাক্ট হতে থাকুক। নাকি কিভাবে এক্সট্রাক্ট করলাম বুঝছেন? অর্থাৎ ডিরেক্ট আপনি এখানে ঢুকে জিপ ফাইলটাতে ঢুকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, এটাও একটা ওয়ে কিন্তু, নাকি? জি। ঠিক আছে, তো কিভাবে এক্সট্রাক্ট করবেন বুঝছেন? এই যে ফাইলটা আপনার যেহেতু 2.5, কিন্তু টোটাল ফাইলটা সাইজ কিন্তু হিউজ, আপনার অলমোস্ট 30 জিবি, একটু হালকা সময় নেবে এক্সট্রাক্ট হতে। ততক্ষণে আমরা মেটাস্প্লয়েটেবল 2 মেশিন, যেটা যেটা আমাকে আমি ভিকটিম মেশিন হিসেবে যাকে ইউজ করব সেটা কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখে নেই। তো ব্যাক করি, আফটার ডাউনলোডিং ভিএমওয়্যার, এরপর আমি গুগলে যাব, লিখবো কি ডাউনলোড মেটাস্প্লয়েটেবল 2, মেটাস্প্লয়েটেবল 2 দেখছি সবাই, এন্টার। স্যার দেখা যায়। হ্যাঁ, এখন আমি এই ফাইলটা, এই যে মেটাস্প্লয়েটেবল 2 ডাউনলোড সোর্স ফোর্স থেকে আমি এটা ডাউনলোড করব। সুন্দর মতো এখানে ডাউনলোডটা লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। হ্যাঁ, কোথায় আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে ডাউনলোড দিয়ে সেভ দিবেন, ফাইলটা ডাউনলোড হতে থাকবে। এটা একটা জিপ ফাইল। আচ্ছা, এটা আরেকবার দেখানো যাবে? এটা এটা ওকে, সেম এই যে ডাউনলোড মেটাস্প্লয়েটেবল দিয়ে লিখবেন গুগলে গিয়ে, ওকে। গুগল এরপর ডাউনলোড মেটাস্প্লয়েটেবল ডাউনলোড যাবেন সোর্স ফোর্স থেকে আমরা নামাবো। ওখানে গেলাম, ওখানে গিয়ে ডিরেক্টলি এটা চলে আসবে আপনার কাছে, এখান থেকে আপনি ডাউনলোডে প্রেস করবেন। ওকে। এরপর শর্টলি আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেলে, এটা বেশি না, এটা ছোটখাটো একটা ফাইল, এটা আপনার এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে, মেটাস্প্লয়েটেবল 2 লিনাক্স, এরকম একটা জিপ ফাইল আপনার কি ডাউনলোড হবে। এই যে আমি একটু আগে যে আমার কালিনাক্স ফাইলটা ছিল সেটাকে আনজিপ করছি, সেটা কি এখানে আনজিপ হয়ে গেছে। এখানে ঢুকলে দেখবেন প্রচুর পরিমাণে ফাইল, নাকি? এখান থেকে আপনার মেইন মেশিন কোনটা কিভাবে বুঝবেন, রাইট? জি। তো জাস্ট আমার মেটাস্প্লয়েটেবল 2টাও ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা এরকম একটা জিপ ফাইল নামবে। আমার কালি লিনাক্সও ডাউনলোড হয়ে গেছে, সেটাও একটা জিপ ফাইল নামবে। দুইটাই আমি সেম ভাবে আনজিপ করব। দুইটাই আমি সেম ভাবে আনজিপ করব। আহা, এটা দেখতেছি না। তো সেম এখানেও এটাকে যে এক্সট্রাক্ট ফাইলস বা এক্সট্রাক্ট হেয়ার দিবেন, আনজিপ করে ফেলবেন মেটাস্প্লয়েটেবল মেশিনটাকে, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে আপনার। ঠিক আছে, তো ট্রাই করবেন যে সবগুলা ল্যাব সেটআপ ফাইল একই ফোল্ডারে রাখতে, সিমিলার ফোল্ডারে। ভিএমওয়ারটা এটা হলো একটা সেটআপ ফাইল, এটা .exe ফাইল, এটা যে কোনো জায়গায় রাখেন, আপনি একবার ইনস্টল করার পরে আপনারা লাগবে, মানে সেটআপ ফাইল রাখলে রাখলেন, না রাখলে নাই, ওটা সমস্যা নাই। এটা কিভাবে সেটআপ করবেন ওটা তো বুঝতেই পারছেন, রেগুলার সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি ভিএমওয়ারটাও সেম ওয়েতে। তারপর মেটাস্প্লয়েটেবল 2 মেশিনটা আপনি এভাবে আনজিপ করে ফেলেন, তো এটা এরকম একটা ফোল্ডার দেখাবে, সেখান থেকে আপনার মেইন মেশিন কোড আপনি কিভাবে চুজ করবেন। তারপর কালিনাক্সের এখানে একটা মেশিন দেখাবে আপনাকে। তো আমি ফাইল নামগুলো একটু রিনেম করে নেই, এটার নাম দিলাম কালিনাক্স 2 2022, এটার নাম দিলাম মেটাস্প্লয়েটেবল 2।
দিয়ে দুইটা সিমিলার ফোল্ডার আমি রেখে দেই। ঠিক আছে, এখন যাবো কি আমি আমার ভিএমওয়ারটা আমি ইনস্টল করলাম, করার পরে আপনাকে এরকম একটা স্ক্রিন দেখাবে, এখানে কিন্তু ফাঁকা থাকবে আমার যেখানে এখানে প্রি ইনস্টল কিছু অপারেটিং সিস্টেম রয়েছে এই জন্য দেখাচ্ছে, কিন্তু এই লিস্ট আপনার ফাঁকা থাকবে। কেউ ইনস্টল করছে আপনারা ভিএমওয়ার? জি স্যার আমি করছি। করছেন? রান করেন, রান করে দেখেন এরকম স্ক্রিন দেখাচ্ছে। জি একদম ফাঁকা আছে। হ্যাঁ, স্ক্রিনটা আপনার এই যে এরকম একটা স্ক্রিন থাকবে, ওকে? আর এই লিস্টটা পুরো ফাঁকা থাকবে। সেই জায়গায় আপনি কি করবেন দেখেন, ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন, আমরা এখানে ক্রিয়েট করতেছি না, ভার্চুয়াল মেশিন অলরেডি ক্রিয়েটেড যেগুলো আমরা ডাউনলোড করলাম। এখন আমরা কি করব, ওগুলা ওপেন করব বা রান আচ্ছা করব। আমারটার সাথে না এটা মিলতেছে না, কোনটা মিলতেছে না? এই যে ভিএমআর ভার্চুয়াল মেশিনটা আমি একটু দেখাবো। আপনার কি ভার্চুয়াল মেশিন মিলতেছে না? আপনি কোনটা ভিএমওয়ার কোনটা ডাউনলোড করছেন? প্রো ডাউনলোড করতে। আমার তো আপনি কি প্রো ডাউনলোড করছেন? আমি কিন্তু প্রো ডাউনলোড করতে বলি নাই। ভিএমওয়ার এখানে দুইটা ভার্সন ছিল, একটা প্রো, একটা অনলি 16 ভিএমওয়ার স্টেশন 16, একটা কি 16 প্লেয়ার। আমার তো প্রোটা মনে হয় ইয়ে কি বলে জেনুইন কেনা, না প্রো জেনে না, প্রোটা হলো আপনার কি আপনার পেইড ভার্সন। ওই তো পেইড আর কি। হ্যাঁ, আপনাকে আগে থেকে পেইড করা নাকি আপনি ক্র্যাক ফাইল ইউজ করতেছেন? না ক্র্যাক ফাইল ইউজ করি নাই। আচ্ছা আমি আপনাকে হ্যাঁ। একটু দেখাবো। হ্যাঁ দেখান। এই যে হ্যাঁ আপনি প্রোটা ইউজ করতেছেন। এটা কি পেইড করা? আচ্ছা কোথা থেকে নামাইছেন এটা? আমি যেভাবে দেখেছি ওই ওয়েতে, নাকি আপনার কাছ থেকে আগে? এটা অনেক আগে থেকে ছিল। অনেক আগে থেকে ছিল, আপনি এটা ইউজ করতে পারেন। কিন্তু আমি বললাম যে যেহেতু আমরা সবাই সিমিলার ভার্সন ইউজ করতেছি, সিমিলার ওইটা ইউজ করতেছি, ওটা ইউজ করলে আমরা বেটার না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি ওই নরমালটা ডাউনলোড আপনি করি, সফটওয়্যারটা ওপেন করেন তো। ওটাও ইউজ করতে পারেন, ওটাতে কোনো সমস্যা নাই, এটাতেও ইউজ করতে পারবেন, এটাতে ইউজ করার ওয়ে আছে। আমি হ্যাঁ বলি হেল্পে যান, হেল্পে। হ্যাঁ এখন অ্যাবাউট ভিএমআর অর্কেস্ট্রেশন এ যান তো। আপনার এটা প্রো ভার্সন। লাইসেন্স আপনার এটা ইয়ে করে ক্র্যাক করে। ক্র্যাক কিভাবে বুঝলেন ভাই? এই যে আপনার স্ট্যাটাস লাইসেন্স। আপনি টাকা দেন নাই কিন্তু ওরা লাইসেন্স করে দেখাচ্ছে, তার মানে না উনি হয়তোবা কোনো টাকা দিতে পারি আগে, কোনো এক সময় ইনস্টলেশনের সময় হয়তোবা কি ইউজ করছে কোথাও থেকে। কোন জায়গাতে যখন ইনস্টল করছেন তখন আপনার ওই যে বিভিন্ন ক্র্যাক থাকে, ক্র্যাক ফাইল থাকে বা কি থাকে, ওগুলা যখন আপনি সেটআপ করছেন ওগুলা বসাইছেন, এই কারণে এটা দেখাইতেছে। আপনি যেহেতু বলতেছেন আপনি টাকা দেন না, তার মানে অবভিয়াসলি আপনি কোনো ক্র্যাক ভার্সন আমার তো খেয়াল নাই ইউজ টাকা করতেছেন। ওই তো কোনো কারণে খেয়াল থাকা না থাকা ওটা তো পরের, স্বাভাবিক, ওটা কোনো ইস্যু না। ও আচ্ছা নো আচ্ছা এক্সপায়ারেশন সমস্যা নাই, আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন। হ্যাঁ এটা দিয়েও প্রবলেম হবে না। নাকি আমি আপনাদেরটাই এখানে আবার আরেকটা ইনস্টল করে নিব? কোনো সমস্যা নেই, আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন। তো ওখানেও দেখবেন যে সেম সিমিলার টার্ম কমান্ডই থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে ক্রিয়েট ভার্চুয়াল মেশিন এভাবে করে যেতে হবে তাই না? হ্যাঁ না, ক্রিয়েট ভার্চুয়াল মেশিন না, আমি কি দিছিলাম এখানে, আমরা ওপেন যাব কি ওপেন করবেন, ওপেনে কারণ আপনার ভার্চুয়াল মেশিন। মেশিন তো রেডি। আমার মেশিন রেডি আছে, আমি খালি ওপেন করে চালাবো। তো আমি এখানে যাব কি এই জায়গাটা ক্লিক করব, ওপেনে ভার্চুয়াল ওপেন করব। মেশিন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তখন হচ্ছে কি হ্যাঁ। এখান থেকে যেকোনো একটা নিয়ে বুঝছি। তোমার যে জায়গায় ফাইলগুলো রাখা, আমার তো খেয়াল আছে আমি কোথায় ফাইলগুলো সেভ করছি, রাইট? কোন জায়গায় এক্সট্রাক্ট করছি, খেয়াল আছে না সবার? জি জি মানে যার যার ইন্ডিভিজুয়াল পিসিতে। তো সেখান থেকে আমি কালি লিনাক্সটা আগে কি করব, ওপেন করব, গিয়ে কালি লিনাক্সের ফোল্ডারে যাব, সেখানে দেখব, দেখেন খেয়াল করবেন কালি লিনাক্সের যে এক্সট্রাক্ট ফাইলটা, এখানে কিন্তু অনেকগুলা মেশিন আছে, এখান থেকে কোনটা আপনি চুজ করবেন, কিন্তু আপনি বিএম থেকে গেলে আপনাকে একটাই দেখাবে, কারণ সেটাই হলো আচ্ছা, আপনার যেটা ready হচ্ছে machine। গিয়ে ডিরেক্টলি নেওয়ার সেটাই হ্যাঁ দেখাবে। সেটাই আপনাকে শো করবে, সেখানে গিয়ে খালি ওপেন দিবেন। মানে হচ্ছে ডট ভিএমএক্স টা শো করবে। হ্যাঁ সুন্দর মতো আপনার এটা ঠিক আছে। চালু হয়ে গেল। ওকে, ওকে দেওয়ার পর এখানে এরকম একটা স্ক্রিন আপনাকে শো করবে, সেখান থেকে আপনি কি কি করবেন। এর আগে যে জিনিসটা বললাম যে একজন কোশ্চেন করছেন স্যার যে আমার র্যাম হলো 8 জিবি, 8 জিবি কি আমার ভিএম মেশিনটা খাবে কি না? ও কিন্তু বাই ডিফল্ট কি করতেছে 2 জিবি র্যাম নিয়ে নিছে বাই ডিফল্ট। সেজন্য আপনি কতটুকু র্যাম দিবেন, কতটুকু প্রসেসিং ইউনিট সে ইউজ করবে, সেটা আপনি চাইলে আগে থেকে কনফিগার করে ওকে দিতে পারেন। সেজন্য কোথায় যাবেন, এডিট ভার্চুয়াল মেশিন, এই জায়গায় যাবেন, এখানে ক্লিক করবেন, গিয়ে এই জায়গায় আপনি এগুলা কি কনফিগার করে নিতে পারবেন, ওকে বলে দিতে পারবেন যে তুমি কতটুকু রিসোর্স তুমি ইউজ করবা।
যেহেতু মোটামুটি ও রেকমেন্ডেশন থাকে যে যেন 4 GB ইউজ করা হয়, সে জায়গায় আপনি ওকে চুজ করতে পারেন যে তুই 4 GB ইউজ করবি। ওকে, এরকম করে আপনি এভাবে ড্র্যাগ। আর আপনি, আমার লিমিট কতটুকু, 8 GB পর্যন্ত, কারণ আমার র্যাম 8 GB, তো ওটাই আমাকে শো করতেছে। 8 GB এর উপরে দিলে কিন্তু আপনার আর চলবে না, কারণ আপনার কম বেশি ক্যাপাসিটি দিলে সুবিধা কি স্যার? কম বেশি দিলে আপনি যে কম রিসোর্সে, যেমন মিনিমাম কত 1 GB, আপনি কম ইউজ করেন যখন কোনো, আপনি যারা বিভিন্ন ভারী ভারী আমরা টুল বা সফটওয়্যার ইউজ করি, সাপোজ ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো যখন ইউজ করবেন যে আপনার প্রসেসর বা পাওয়ার কম বা র্যামের পাওয়ার কম, 2 GB র্যাম, তখন কি করবে, আপনার সফটওয়্যারটাকে স্মুথলি রান করবে, ল্যাগ করবে না, মাউস নড়াচড়া করতে দেখা যাবে সমস্যা হয়। আমরা স্যার, মাঝে মাঝে ক্রোমে যখন, যে হ্যাঁ 8 GB দেওয়া আছে, তাহলে আমি কি সব দিতে পারবো? 8 GB র্যাম দিতে পারবো? আপনি 8 GB ফুল দিলে তাহলে কি কি করবে, আপনার হোস্ট মেশিন যে, সেও কি করতেছে, আপনার র্যাম থেকে কি করতেছে, পাওয়ার কনজিউম করতেছে। আপনার ভার্চুয়াল মেশিনও সেম লেভেলে যদি পাওয়ার কনজিউম করে, তাহলে কি মারামারি লেগে যাবে না? হ্যাঁ। জিনিসটা কোনোটা কি, আপনার দুইটা যদি সেম লেভেলের পাওয়ার দিয়ে দেন, তাহলে কি স্মুথলি কোনোটা রান করতে পারবে? না। বলেন। আমরা রেগুলারলি যখন আপনার এই যে খালি গুগল ক্রোম যেটা চালাই, যখন একসাথে 10-12টা ট্যাব খুলেন, তখন কি হয়ে যায়, আমার পিসির বাকি ফাংশন গুলোকে স্মুথলি কাজ করে না? কেন? কারণ এই ক্রোমে আপনার প্রচুর পরিমাণে কি র্যাম নিতে থাকে, তো যখন অন্য কোনো ফাংশন বা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন, তখন দেখা যাবে ওটা ওইভাবে স্মুথলি কাজ করে না। কেন? কারণ অত পরিমাণে র্যাম আগে থেকে ক্রোম খেয়ে বসে আছে। তো ভার্চুয়াল মেশিনটাও তো একটা সফটওয়্যার নাকি? ভার্চুয়াল মেশিনের ভিতরে যদি ওই ভারী সফটওয়্যার গুলো যদি নিয়ে আসা হয় অ্যাডোবির, তখন র‍্যাম ট্যাম বাড়ায় দিয়ে করবেন। ভার্চুয়াল মেশিনের ভিতর যদি ওই যে আপনি যদি ভারী সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি তো অলরেডি আপনার ওই ভার্চুয়াল মেশিনটাকে আপনি সেট করে দিয়েছেন কতটুকু র্যাম সে নিতে পারবে। ধরো যে 4 GB নিতে পারবে, আপনি সিলেক্ট করে দিয়েছেন কত, যে আমার যে অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেশিনটা, সেটাকে আমি খালি 4 GB দিলাম। জি, ঠিক আছে, ও অনলি 4 GB এর ভিতরে যতটুকু দরকার ততটুকু ইউজ করবে। এমন না যে আপনার লাভ দিয়ে 8 GB তে চলে যাবে, সেটা পারবে না। জি, বুঝছেন? র্যামটা বাড়ানো যায় কি? যদি এইখানে কম দেই, 512 MB দেই কি 1 GB দেই, তখন কি হবে না স্যার? মিনিমাম কত, রিকমেন্ডেশন কত দেখেন কি লেখা? 1 GB। হ্যাঁ, রিকমেন্ডেড মেমরি কত? 2 GB। হ্যাঁ, বুঝছেন? 1 GB রিকমেন্ডেড দিলে খুব ভালো চলবে আর কি। রিকমেন্ডেড দিলে চলবে, কিন্তু আমি স্মুথলি চলার জন্য একটু সাজেস্ট করি যে 3 GB বা 4 GB দিয়ে আপনি চালান, তাহলে মেশিনটা, যেহেতু আমরা ওখানে মাল্টিপল টুল ইউজ করব, কোন মেশিনটাতে, আমার কালি লিনাক্স মেশিন, ওটা কি আমার অ্যাটাকার মেশিন, রাইট? ওখানে আমি অনেকগুলো টুল ইউজ করব, সেক্ষেত্রে যদি আমি মাল্টিপল মানে আরেকটু বেশি র্যাম দেই ওকে, তাহলে বেটার। স্যার আমার তো 8 GB র্যাম, এখন এটা কোনো সমস্যা হবে স্যার? কোনো সমস্যা হবে না, কারণ আমার এই পিসি, আমার অফিসের পিসিও 8 GB, তো সেক্ষেত্রে আমি ওকে 4 GB র্যাম দিয়ে রাখি সবসময়। যখন আমার ভার্চুয়াল মেশিনটা চলবে, ভিএমওয়্যারটা চলবে, অনলি আমার পিসি থেকে 4 GB র্যাম খাবে, এর বেশি খাবে না। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা স্যার, আমার ল্যাপটপে স্যার 8 GB র্যাম, তো আমি তো ভিএমওয়্যার শুধুমাত্র কালি লিনাক্সের যে টুল সফটওয়্যার এগুলো ব্যবহার করব। তো আমার উইন্ডোজে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো এগুলো ডাউনলোড করা আছে। তো আমি যখন এখানে 4 GB র্যাম দিব, তখন শুধু তো আমি যখন এখানে কাজ করব তখন সে 4 GB র্যাম ইউজ করবে, কিন্তু আমি যখন এটা কেটে দিয়ে উইন্ডোজ ইউজ করব, তখন যে আমার ফটোশপ বা অ্যাডোবের যে সফটওয়্যার গুলো, ওইগুলো তো পুরো র্যামই পাবে 8 GB, যদি একসাথে দুইটা ইউজ না করি। যদি একসাথে দুইটা ইউজ না করেন প্রবলেম হবে না। আপনি একসাথে যদি ফটোশপ, ইলাস্ট্রেটর একসাথে যখন ইউজ করেন, তখন কি হয়, ইলাস্ট্রেটর পাওয়ার টানতেছে, ফটোশপের থেকে টানতেছে না? জি স্যার। না স্যার, আমি প্রশ্ন করছি স্যার, এখানে যখন আপনি আপনার এই যে এখানে আপনি কি করতেছেন, যখন এটার রিজন মিনিং হলো, যখন আপনি ওকে 4 GB সেট করে দিয়েছেন, এর মানে হলো যখন আপনি ভিএমওয়্যারটা রান করবেন, ভার্চুয়াল মেশিনটা রান করবেন, তখন আপনার ইয়া থেকে অনলি 4 GB র্যাম সে ইউজ করবে। আর যখন এটা পাওয়ার অফ করে দেবেন, সে আর কিছু ইউজ করবে না। এমন না যে আপনার ব্যাকগ্রাউন্ডে পাওয়ারটা চলতে থাকবে, সেটা চলবে না, সে সম্পূর্ণ শাট অফ থাকবে। জি স্যার, এবার পরিষ্কার হয়ে বুঝতে অফ করে দেব, তখন 8 GB আমি ওইখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, 8 GB আপনি তখন প্রপারলি আপনার বাকি সফটওয়্যার গুলো তখন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্রোম যখন আমরা বন্ধ করে দেই, কি করি, ক্রোম কি করে, ওর পাওয়ার কনজিউমটা বন্ধ করে দেয়, কি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে? না স্যার। সেম স্যার, এটা অফ করার নিয়ম কি, শুধু এখান থেকে কেটে দিলেই হবে নাকি অন্যভাবে? দেখাবো, ওকে স্যার, দেখাইতেছি। ওকে স্যার, ঠিক আছে। তো এখান থেকে আমি ওকে সেট করে দিলাম। আপনি যে এই কার্সরটা আপ ডাউন করে একটা কথা বলবেন স্যার। ডিস্টার্ব করি আপনি। আচ্ছা,
ভাই আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমার যে ল্যাপটপ জি কোর i3 প্রসেসর 8 GB র্যাম, হ্যাঁ এখানে অনেক ভারী সফটওয়্যার ইনস্টল করা আছে। আমি প্রথম ক্লাসে বলছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর নেটবিনস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর অডিও এডিটিং এর জন্য কয়েকটা সফটওয়্যার আছে। তো এখানে ভাইয়া কি আমি 4 GB দিব নাকি 2 GB দিব আমি যখন এটা করব? আপনি যখন বিএমএম মেশিনটা ইউজ করবেন তখন কি বাকি সফটওয়্যার গুলো চালাবেন আপনার, মানে একসাথে কি দুই নোকে পা দিবেন আপনি আগে এটা বলেন। না না, হ্যাঁ চালাবো না। যখন ইন্ডিভিজুয়ালি যখন যেটা ইউজ করবেন সেই টুলটাই তো আপনি ইউজ করবেন নাকি, জি বাকি ভাইয়া। সফটওয়্যার গুলো তো তখন ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনি ওটা দিতে পারেন, 2 GB দিয়েও চালাতে পারেন। মানে আমি তো বলতেছি না আপনি 4 GB দিয়ে চালাতে হবে না, মিনিমাম রিকমেন্ডেশন আমি বলবো 2 GB দিয়ে সাজেস্ট করি। কিন্তু যেহেতু আমরা আরেকটু স্মুথলি জিনিসটা রান করতে চাই, জন্য আমি সাজেস্ট করি যে যেন 4 GB দিয়ে আপনারা ইউজ করেন। যখন আপনি আপনার ভিএম মেশিনটা ইউজ করবেন না, ওটা পাওয়ার অফ থাকবে, এটা সম্পূর্ণ পাওয়ার অফ থাকবে। তার মানে এই না যে আপনার রিসোর্স থেকে সে কোনো পাওয়ার কনজিউম করবে। যখন যখন আপনি এটা অন করবেন তখনই খালি এই পাওয়ারটা ইউজ করবে, বাদ বাকি সময় করবে না। তাহলে তো আমি বাদ 4 GB দিতে পারি, তাই না? হ্যাঁ তখন আপনি 4 GB ইজিলি দিতে পারবেন। যেমন আমি জি। আমারটার মধ্যে কি দেখাইছি, যেখানে আমি কয়েকটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, প্রত্যেকটার যেখানে কয়েকটা ইউজ করতেছি প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার র্যাম সেট করা। তার মানে কি সবগুলো যদি আমি একসাথে রান করি কি হবে, যেমন এই মেশিনটাকে কালিনেক্স এখানে আমার দুইটা দেখতেছেন, তার মানে ওকে 4 GB দিছি, আরেকজনকে 4 GB দিছি, 8 GB আমার এখানে শেষ। এরপর মেটাস্প্লয়েড টেবিল থেকে আমার আর আলাদা র্যাম দিতে হইতেছে, অসীমকে দিতে হইতেছে। এখানে বাদ বাকি যে ইভেন আমি এটার ভিতরে আরেকটা উইন্ডোজ মেশিন আমি কি সেট করে রাখছি, মানে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর আরেকটা উইন্ডোজ মেশিন আমি কিন্তু বসাইছি। তো জিনিসটা কি, এগুলোর প্রত্যেকটার জন্য আমি ইন্ডিভিজুয়াল কি করতে হয়েছে, র্যাম সেট করে দিতে হয়েছে। জি কিন্তু ভাইয়া। আমার ক্যাপাসিটি কতটুকু, হাইয়েস্ট 8 GB, 8 GB। কারণ আমার পিসি র্যামই হলো 8 GB। এখন যদি আমি একসাথে এই সবগুলো একসাথে রান করি তাহলে আমার কি পিসি কি চলবে, পিসি তো পাগল হয়ে যাবে, দৌড় দেবে, ভাই কি করতেছিস নাকি। জি ভাইয়া। বুঝছি পয়েন্ট। স্যার আপনার র্যাম কত এখানে? ক্লিয়ার। আমারও সেম 8 GB, যেহেতু এটা আমার অফিসের ডেস্কটপ সেক্ষেত্রে। ওকে, তো সেখান থেকে আপনি 2 GB তে চালাতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনি ইজিলি চালাতে পারবেন, স্মুথলি চলবে, কোনো সমস্যা নাই। তো 4 GB দিলেও কোনো সমস্যা নাই, 8 GB দিলেও সমস্যা নাই। কিন্তু আমি বলি যে আরেকটু স্মুথলি চালানোর জন্য 4 GB প্রেফার করি, তাহলে যারা আপনার বিএম মেশিনটা স্মুথলি রান করবে অপারেটিং সিস্টেমটা এক। আর যখন আপনি এটা পাওয়ার অফ করবেন, এটা সম্পূর্ণ পাওয়ার অফ থাকবে, এটা বাদ বাকি ব্যাকগ্রাউন্ডে এমন না যে ব্যাকগ্রাউন্ডে চলবে, সেরকম না। ঠিক আছে, তারপর প্রসেসর কত, আমার যেহেতু 4টা প্রসেসর দেওয়া আছে, সেখান থেকে আপনি আপনার সুবিধা মতো 2টা 3টা দিতে পারেন, তো আমি 2টা দিয়ে রাখি। গেলাম, তারপর আমরা কি স্যার নেটওয়ার্ক অ্যাডাপ্টার প্রশ্ন কোড ইউজ ছিল করতেছে, একটা। নেট। জি স্যার এই প্রসেসর 4টা 3টা কিভাবে বুঝি নাই? নাম্বার অফ প্রসেসর কোর্স, স্যার বুঝলাম না কোশ্চেনটা। হ্যাঁ আপনার স্যার প্রসেসর বুঝতে কোর পারছি। কয়টা, আপনি তার এখান মানে থেকে স্যার চুজ আপনার করে দিতে পারবেন যে কত কোরের, সেই হিসাবে আপনি কতটুকু প্রসেসিং ইউনিট সে ইউজ করবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ও বুঝতে পারছি। তার ওকে, মানে স্যার আপনার কোরাই 8 এর আর কি এটা? না আমারটা কোরাই 5। স্যার 8 পর্যন্ত দেখাচ্ছে তো স্যার, সেজন্য না বললাম। এখানেও লিমিট করে দিয়ে রাখছে আপনার, যেহেতু আপনার ইয়া পর্যন্ত আছে 7 পর্যন্ত, 9 পর্যন্ত আছে, তো এখানে আপনার যে একটা লিমিট করে দিয়ে রাখছে এতটুকু আপনি ইয়া করতে পারবেন। কিন্তু আমি তো জানি আমার হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট কত, সে অনুসারে আমি দিছি। তো আমি এখানে 2 দিছি, আপনারা যদি 4 দিয়েও চালাতে চান কোনো প্রবলেম নাই। স্যার স্যার এটা বুঝলাম না আমার স্যার। রাইজেন 5, তাইলে আমিও কি 2 দেব? ইচ্ছা 2 দিলে আপনি অতটুকু খালি ওই কয়টা প্রসেসিং ইউনিট সে ইউজ করবে। আপনি ওকে চুজ করে দিলেন যে তুমি কতটুকু ইউজ করতে পারবা, কারণ দেখা গেল আপনার একসাথে হয়তো 2টা 3টা অপারেটিং সিস্টেমও ইউজ করতে হইতে পারে। সবাই সবগুলা ইউনিট যদি সে একজনই নিয়ে বসে থাকে তাহলে তো প্রবলেম। জি স্যার। ওকে, কোরাই 2 দিলে কি স্যার স্মুথলি রান করবে? করবে, কোনো সমস্যা নাই। লিনাক্স বেসড আমরা এই কারণে ইউজ করি, লিনাক্স যত মিনিমাম আপনার কনফিগারেশন চালা যায় এই ওভাবে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম গুলাকে ক্রিয়েট করা, বাদ বাকি অপারেটিং সিস্টেম গুলা এই ফ্লেক্সিবিলিটি দেয় না যেটা আপনাকে লিনাক্স দিচ্ছে। ওকে স্যার। ওকে, সি প্রসেসর যাদের তারা কি 2 দিবে? 2 দিলে হবে? স্যার হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। ইয়েস, এই কোর বলতে তো মনে হয় মানে কোরাই 5 কোরাই 3 এইসব না, মানে প্রসেসরের কয়টা কোর আছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ মানে দ্যাট ডাজ মিন এখানে কোরাই 3 আর কোরাই 5 সেটা মিন করতেছেন এখানে, যে আপনার কোনটা চলছে এখানে। হ্যাঁ
ওকে, তাহলে আমি এভাবে সেট করে দিতে পারি আমি কতটুকু র্যাম আমি চাইতেছি আমার ভার্চুয়াল মেশিনটা আমার মেইন হার্ডওয়্যার মেশিন থেকে কতটুকু র্যাম কনজিউম করবে, সেটা আমি এই জায়গায় এই যে মেমোরিতে গিয়ে সিলেক্ট করে দিতে পারি। তারপর কি হার্ড ডিস্ক, ও কতটুকু হার্ড ডিস্ক হবে এটা আপনি চুজ করতে পারবেন না, কারণ আমি কি একটা রেডি মেশিন যেহেতু ডাউনলোড করছি, ও অটোমেটিক এতটুকু জিবি নিয়ে আপনার কি ডাউনলোড হয়েছে। তা এমন কোন ড্রাইভে ফাইলগুলো রাখবেন যেখানে আপনার মিনিমাম যেন 100 জিবি থাকে, যেখানে আপনি এই ফাইলটা রাখতে পারেন। কত আপনার হার্ড ডিস্কে কতটুকু স্পেস খাবে, 80 জিবি স্পেস অটোমেটিক নিয়ে বসে থাকবে। ঠিক আছে, জি। কারণ যেহেতু আমি রেডি মেশিন ডাউনলোড করছি, আর যদি আমি কি করতাম আলাদা করে ক্রিয়েট করতাম, সেক্ষেত্রে আমি ওকে আলাদা করে আমি কি সেট আপ করে দিতে পারতাম যে তুমি কতটুকু হার্ড ডিস্ক থেকে কতটুকু মেমোরি তুমি অ্যালোকেট করবা। কিন্তু এখানে যেহেতু আমি অলরেডি একটা রেডি মেশিন ডাউনলোড করছি, তো অত ভেজালের কিছু নাই যে আমি কোনো ফাঁকা ড্রাইভে, যে ড্রাইভে আমার হিউজ পরিমাণ স্পেস অ্যাভেলেবল, সেখানে গিয়ে আমি রাখবো এই ফাইলগুলা, যেখান থেকে ও কি করবে অটোমেটিক আপনার 80 জিবি মেমোরি খেয়ে বসে থাকবে। তো সে সুন্দর মতো স্যার এটা কি স্যার যে ড্রাইভে আমি মানে কালি লিস্ট রাখবো সেই ড্রাইভ থেকে খাবে এই হ্যাঁ, যে ইয়াটা, ড্রাইভে রাখবেন, স্পেসটা? যে ড্রাইভে আপনার এই যে সেটআপ ফাইলটা থাকবে, সেই ড্রাইভে থেকে ও কনজিউম করা শুরু করবে। জি স্যার। সে কি সি ড্রাইভ থেকে করবে না ভাইয়া? কোনটা? মানে এটা কি সি ড্রাইভ থেকে করবে এরকম এরকম না যে না মানে আমি না যে না, কিছু নেই। হ্যাঁ যেখানে করবেন সেখানে। বুঝছি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তো আমি র্যাম সেট করে দিলাম। আপনারা যারা 2 জিবি চান 2 জিবি দেন, কোনো সমস্যা নাই, আপনার রান করবে অ্যাকচুয়ালি। কিন্তু আমি বললাম যে যারা একটু স্মুথলি এক্সপেক্ট করে, সেক্ষেত্রে আপনারা 3 জিবিও দিতে পারেন। এখান থেকে সুন্দর মতো র্যামের হিসাব করে 3 জিবি দিতে পারেন, 4 দিতে পারেন, নো প্রবলেম। ভাই দিয়ে আমি আমি 8 সব জিবি দিয়ে দিব, সমস্যা নেই। আপনি দেন 100 জিবি দেন, মানা করছে কেউ? বলেন। না আমার 16 জিবি আছে তো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি 16 জিবি দেন, দেখি আমরা কি হয়। শো অফ। হ্যাঁ, তো আমি এখান থেকে আমার প্রসেসিং ইউনিটটা যদি চাই 3ও দিতে পারি, 2ও দিতে পারি, আমি 2 দিলাম আপাতত। তো যা আমার সবকিছু সেট করা আছে, আমার নেটওয়ার্ক ক্যারেক্টার কোন রিলেটেড নেটওয়ার্ক ও কাজ করবে, নেটটা ইউজ করবে, সবকিছু সেট করা আছে। গিয়ে আমি শুধুমাত্র কি দিব, ওকে চেক করে নিলাম, এরপরে দিব কি ওকে, বাস আমার মেশিন রেডি। তখন আপনি এরপরে কি দিবেন, আপনার মেশিনটা এখানে যেহেতু কালি লাইন সেট করছেন, অনলি কালিটাই দেখাবে, শো করবে। দিব এই বোতলকে ক্লিক করব, প্লে ভার্চুয়াল মেশিন। এই যে কতটুকু র্যাম খাইছি, তারপর অপারেটিং সিস্টেমটা কি, এগুলো আপনাকে শো করতেছে। প্লে ভার্চুয়াল মেশিন দিব, হ্যাঁ এই জায়গায় এই লেখাটা আসবে, সেখানে আপনি ক্লিক করবেন আই কপিড। ওকে, মানে কি এটার মানে কি? কারণ জিনিসটা তো আপনি ক্রিয়েট করেন নাই, কপি কোন জায়গা থেকে কপি ফাইলটাই তো আপনি নামাইছেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি স্বীকার ওখানে করছি। লেখা আছে, হ্যাঁ স্বীকার করছেন। তো দেওয়ার পর আপনাকে এই জিনিসটা অন করবে, অন করে শো করতেছে। এটা কি আলাদাভাবে সেটআপ দেওয়া যায় না উইন্ডোজের মতন? আলাদাভাবেও দেওয়া যায়, আপনি আলাদাভাবে ট্রাই করেন, কোনো সমস্যা নাই। কি দরকার, এটা যেহেতু বানাই দিয়ে রাখছে, জাস্ট এটা দিয়ে দিবেন একবারে শেষ। না, আলাদা করে আমি কি বললাম, আগে ইউজ টু হয়ে নেন, এরপর আপনি যে কোনো এক্সপেরিমেন্টাল কাজ করতে পারবেন। কিন্তু ফার্স্ট অফ অল কি আপনাকে তো একটু ইউজ টু হতে হবে। আমরা যেহেতু নতুন কিছু দেখতেছি, ওর সাথে আগে ইউজ টু হয়ে যান, তারপরে গিয়ে আপনি যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারবেন নাকি? ইয়েস। জি। এখন আমাকে জিজ্ঞেস করলেন যে আমি ভাত রান্না করতে পারি নাকি, আমি বললাম পারি না। কিন্তু আমি বললাম যে যেহেতু আমি ভাত রান্না করতে পারি নাকি, আমি একটু পিজা বানাই দেখি কেমন হয়। তাহলে কেমন হবে ব্যাপারটা? আমি তো রান্না জিনিসটাই জানি না, তাহলে বাদ বাকি জিনিস কিভাবে বানাবো নাকি? এখানেও সেম জিনিস, যে আমরা যে টেকনোলজি দেখেছি এটার সাথে ইউজ টু হয়ে নেয় অপারেটিং সিস্টেমটা, অ্যাকচুয়ালি এই টেকনোলজিটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা কিভাবে কাজ করে না। বাই ডিফল্ট ও আপনাকে একটা ইউজার অ্যাকাউন্ট, রুট লেভেল রুট প্রিভিলেজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছে, সেটার নাম হলো, আমরা কোন অপারেটিং সিস্টেম নামাইছি বলেন তো? কালি কালি কালি। তো এটার ইউজার নেম হলো কালি, ইভেন পাসওয়ার্ডও কালি দিয়ে এন্টার দিবেন, কোনো ভেজাল নাই। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো শেষ সুন্দর মতো এই যে দেখাইতেছে, এটা হলো কালি লিনাক্সের ইন্টারফেস। সবকিছু স্যার অনেক নয়েজ আসতেছে কারেন্ট থেকে। মাসুদ ভাই ওখান থেকে আসছে। মাসুদ ভাই একটু মিউট করে দেন। ওকে, এই হলো আপনার কালি লিনাক্সের ইন্টারফেস। শেষ, আপনার কালি লিনাক্স সেটআপ কমপ্লিট।
কি কারণ আমরা এখানে যা যা আছে উইন্ডোজে যেরকম আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতেছি, এখানেও সেম এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনাকে শো করতেছে। কোথায় কি আছে, যে এখানে আপনার ব্রাউজারের জন্য ফায়ারফক্স ইনস্টল করা, আপনার আলাদা করে কিছু ইনস্টল করতে হইতেছে না। উইন্ডোজ এরকম হোম আছে, ডকুমেন্টস ডাউনলোড, এখানেও সবকিছু সেম লেভেলের। উইন্ডোজে যেরকম সি ড্রাইভে গেলে দেখি না বিভিন্ন আমার সেটআপ ফাইল থাকে সি ড্রাইভে, রাইট? লিনাক্সের ক্ষেত্রে এরকম আছে, এই যে এগুলা। তারপর কি আর যে টুলগুলোর কারণে অ্যাকচুয়ালি সবাই কালি লিনাক্স ইউজ করে, এই যে এই ভদ্রলোক এই জায়গায় উইন্ডোজ যেরকম স্টার্ট মেনু দেখি, এখানেও সেম জিনিস আছে, এখানে ক্লিক করবেন এরপর চলে আসবে, এটা হলো কালি লিনাক্সের স্টার্ট মেনু বলতে পারেন। তো এখানে আমরা কি কি কাজ করবো না করবো সবগুলা টুল কি প্রি ইনস্টলড, আগে থেকে ইনস্টল করা আছে, রেডি সেটআপ। স্যার এই যে টুলস গুলো, এগুলো কি উইন্ডোজ মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিজস্ব নাই? না, আলাদা করে আপনি ইনস্টল করতে হবে। মানে সেটা পেইড ভার্সনও থাকতে পারে, ফ্রি ভার্সনও থাকতে পারে, জি ডিপেন্ড। কালি লিনাক্সে আমরা উইন্ডোজে ফ্রিতে এয়ারপ্লে পাচ্ছি। দেখছিলাম। জি, কালি লিনাক্সে আমরা মানে রেডিমেড ফ্রিতেই পাচ্ছি। হ্যাঁ, আর এখানে এই অপারেটিং সিস্টেমটা ক্রিয়েটই করা হয়েছে, কালি লিনাক্সে ক্রিয়েটই করা হয়েছে কি কারণে, একটা অফেন্সিভ সিকিউরিটির জন্য আপনাকে একটা রেডি মেশিন সেট করে দিছে, যেটা থ্রুতে আপনি অ্যাকচুয়ালি কাজগুলা করবেন। তো আপনি খামাখা আরেকটা অপারেটিং সিস্টেমে গিয়ে বসে বসে কেন কষ্ট করে ইনস্টল করবেন বলেন? এই ভদ্রলোক আপনাকে বানাই দিছে, ভাই আমার অপারেটিং সিস্টেমটা বানানো আছে, টুলগুলো সেট করা আছে, তুমি খালি টুলগুলো কিভাবে ইউজ করতে হবে জানো আর ইউজ করো। এখন আপনি স্যার উইন্ডোজে আমরা তো কেন এক কষ্ট নতুন করে ইউজ দুনিয়ায় করবেন? চলে আসলাম স্যার। নতুন জায়গায় চলে আসছেন? জি স্যার। আচ্ছা, নতুন জায়গায় কিভাবে পূরণ করা যায় দেখি, দেখি পুরানো করা যায় নাকি। উইন্ডোজ তো একসময় আপনার জন্য নতুন ছিল, ছিল না স্যার? জি স্যার, যখন আমি নতুন ইউজার ছিলাম তখন নতুন ছিল। হ্যাঁ, এখন তো পুরানো হয়ে গেছে, এই জিনিসটাকে পুরানো করতে হবে। লিনাক্স লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম আগে কে কে ইউজ করছেন এখানে? দুই একজন বাদে। উবুন্টু, কুবুন্টু, লুবুন্টু, জুবুন্টু। উবুন্টু ইউজ করছেন না? ব্ল্যাক ট্র্যাক লিনাক্স। স্যার আমি ইউজ করছি স্যার। আপনারা ইউজ করছেন এই উবুন্টু বলেন, এই যে উবুন্টু কালি কিন্তু অনেকগুলো ভার্সন আছে, উবুন্টু, কুবুন্টু, কুবুন্টু, লুবুন্টু। উবুন্তুর না এতগুলো ভার্সন নাই, আছে এটারই কালি লিনাক্স কিন্তু উবুন্তুরই একটা ভার্সন, যেটা কি জানেন? ডিস্ট্রিবিউশন যেটাকে বলে লিনাক্স লিনাক্স মিন্ট ডিস্ট্রিবিউশন লেখা যদি সার্চ করেন অনেকগুলা ভার্সন পাবেন, এই যে এগুলা প্রত্যেকটা লিনাক্সেরই মাল্টিপল অপারেটিং সিস্টেম, এগুলো এক একটা পারপাসে ইউজ হয়। রেড হ্যাট ইউজ করছি। রেড হ্যাট ইউজ করছেন কি পারপাসে? ওই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন শিখতে গেছিলাম তখন। তারপরে যে ফেডোরা, রেডেক্স এগুলো তো সব একই। হ্যাঁ, তো এখান থেকে ডেবিয়ান যেটা আছে, ডেবিয়ান ফ্যামিলির আন্ডারে হলো এই ভদ্রলোক কে লিনাক্স মিন্ট, উবুন্টু, কালি লিনাক্স, এরা কি সব ডেবিয়ান ফ্যামিলির মেম্বার। আরেকটা আছে কে? ফেডোরা, ফেডোরা ফ্যামিলি। এই ফ্যামিলির মেম্বার কারা কারা? ফেডোরা, রেড, এই যে ফেডোরা লিস্টটা দেখি, এই যে ফেডার মেম্বার কারা কারা? রেড হ্যাট, রেড হ্যাটের মতো আর কে কে আছে? সেন্টোস, ওরাকল লিনাক্স। হ্যাঁ, সেন্টোস এগুলা কি আপনার ফেডোরা ফ্যামিলির মেম্বার, আর এই ফেডোরা ডেবিয়ান কি আপনার লিনাক্সেরই বিভিন্ন মাল্টিপল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আগে ছিল যে ব্ল্যাক ট্র্যাক 5 বা 4, ওটা কি ছিল? কোনটা? ব্ল্যাক ট্র্যাক লিনাক্স, এটা কোনটা? ব্ল্যাক ট্র্যাক লিনাক্স নাকি ব্ল্যাক বক্স? ব্ল্যাক ট্র্যাক 2013 তে। ব্ল্যাক ট্র্যাক TRSC ব্ল্যাক, এটা কথা বলছেন? ট্র্যাক, হ্যাঁ এটা। এটাও পেনিট্রেশন টেস্টিং এর জন্য। পেনিট্রেশন টেস্টিং এর জন্য আমরা অফেন্সিভ সিকিউরিটির জন্য কয়েকটা ডিস্ট্রিবিউশন ইউজ করি, সেটার মধ্যে এটা একটা ব্যাকট্র্যাক লিনাক্স বলতে পারেন, আরেকটা হলো কালি লিনাক্স, আরেকটা আছে আপনার প্যারট ওএস। প্যারট হ্যাঁ, এগুলো অফেন্সিভ সিকিউরিটির জন্য প্রত্যেকটাই আপনার মানে ইউজ করা হয়। বেস্ট কোনটা এই তিনটার মধ্যে? বেসটা এক একজনের এক এক কাজের উপর ডিপেন্ড করে, কিন্তু সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আপনার কি বহুল প্রচলিত বলতে পারেন বা মোস্ট ইউজ হইতে হয় আপনার কালি লিনাক্সটা। তারপর প্যারোটোস ইন্টারফেসটা আরেকটু সুন্দর দেখতে।
এই যে আমার এখানে আছে। তো লিনাক্সের চেহারা দেখলেন, কালিনাক্স, যেটা যে ভদ্রলোক দিয়ে আপনারা যাবতীয় এখন থেকে আগামী 4 মাস এই ভদ্রলোকের সাথে আপনারা ইষ্ট হয়ে যাবেন আশা করি, কিভাবে কিভাবে কাজ করবেন। তো এখন আসি জেকে, যার উপরে আমার বিভিন্ন এক্সপেরিমেন্ট চলবে, যাকে আমি ভিকটিম বানাবো, যাকে আমি টার্গেট করব, সেই মেশিনটার ব্যাপারে একটু ইউজড হয়ে নেয় নাকি? তোমার তো লিনাক্স কিভাবে সেটআপ করবেন বুঝছি তো সবাই, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ক্লিয়ার স্যার। আচ্ছা ভাইয়া, হ্যালো। ইয়েস। আচ্ছা ভাইয়া, একটা সার্ভার লিনাক্সের কোন ভার্সনটা অ্যাক্টিভ ডিরেক্টরি সাপোর্ট করে কি জানা আছে আপনার? লিনাক্সের কোন ভার্সনটা অ্যাক্টিভ ডিরেক্টরি তো আপনার সেট করে নিতে হয় আমার জানা মতে, কারণ না, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারটা হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্ম, উইন্ডোজ প্ল্যাটফর্মে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি উইন্ডোজের জন্য, আপনি যেটা লিনাক্সের জন্য। জি, কোন একটা ইউজারের পিসিতে আমরা লিনাক্স সেটআপ করলাম, এখন ওইটাকে ডোমেনের আন্ডারে নিয়ে আসতে চাই। কোন ডোমেনের আন্ডারে নিয়ে আসতে চাইতেছেন? জি, আমরা আমার জানা মতে উবুন্টু দিয়ে ট্রাই করছিলাম বাট হয় নাই। এটা আপনার জানা আছে কিনা যে কোন ভার্সন? সেন্টোস দিয়ে ট্রাই করছিলেন কখনো? সেন্টোস না, সেন্টোস দিয়ে ট্রাই করা হয় না, উবুন্টু দিয়ে আমরা ট্রাই করছি। না, আমিও পার্সোনালি ওভাবে ট্রাই করি নাই, তো ইমিডিয়েট আমি আপনাকে জানাতে পারছি না, আমি জেনে আপনাকে জানাই। জি ভাইয়া। ওকে ওকে। তো এই যে আরেকটা প্যারাটোএস যেটা, সেটার চেহারাটা আপনাদেরকে একটু দেখাই নেই, যদি এটা নিয়ে আমরা কাজ করবো না, জাস্ট দেখানোর খাতিরে আপনাদেরকে দেখাইতেছি। সেম নাকি? সবই সেম, আপনার এরকম ইন্টারফেস থাকবে, আপনারা মোটামুটি চালাতে কাজ পারবেন। কাজ কি কি কোনটাতে? প্যারাটোস? সেম, আপনার এটাও আপনার এই যে অফিস সিকিউরিটির জন্য এখানে আপনার প্রি ইনস্টলড কিছু টুল আছে, এই যে এরকম পেনেট টেস্টিং, এই যে টুল আছে সেট করা আছে ওর মতোই, কিন্তু কালিনাক্সটা মোস্টলি ইউজ করে মজা পাবেন বেশি কালিনাক্সটা। আচ্ছা। তো আর যখন কোনো মেশিন, যে বলতেছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণ রিসোর্স সে আপনার কনজিউম করবে, যে আমি 4 জিবি দিলাম বা 8 জিবি দিলাম, তো যাতে আমার যাতে পাওয়ারটা খাইতে না পারে, যখন আমি বন্ধ করবো সম্পূর্ণ শাট অফ করে দিব বা পাওয়ার অফ করে দিব, তখন এই যে এখানে ক্রসকে এই যে পাওয়ার অফটা দিবেন, কোনটা ক্লিক করবেন? পাওয়ার অফ। ওকে, এখানে ক্লিক করবেন, সাথে সাথে বন্ধ হয়ে যাবে, ও ব্যাকগ্রাউন্ডেও চলবে না, কোনো কিছুই চলবে না, আপনার র্যাম আপনার ঘরের ছেলে ফিরে আসবে, মানে আপনার র্যামের জায়গায় ইনটেক্ট থাকবে, শেষ। অপারেটিং সিস্টেম এবং যে ভিএমওয়্যার দুইটা একসাথেই পাওয়ার অফ হয়ে যাবে? দুইটা একসাথেই পাওয়ার অফ হয়ে যাবে। এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওটার নাম কি? আপনার যে প্রো ভার্সন ওটার মধ্যে কিন্তু আবার সেম না, ওটার মধ্যে কিন্তু আলাদা, কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে 16 প্লেয়ার যেটা, সেটাতে। ওকে, জি। এখন আমি দেখি যে তাহলে কালিনাক্সটা কিভাবে ইনস্টল করলাম দেখলাম, সবাই চালাতে পারবো। ওটার ইউজার নেম হলো কালি আর পাসওয়ার্ড হলো কালি। ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুলে যাই? এইজন্য যাতে না ভুলেন, এইজন্য তো কালি কালি দিয়ে রাখা। না, নিজে চেঞ্জ করলাম, তারপর যদি ভুলে যাই? ভুলে গেলে আর কি করার বলেন, মেশিন ফালাই দিবেন, শেষ, আগুন ধরাই দিবেন। তাইলে কিন্তু চেঞ্জ করার একটা সিস্টেম আছে, লিনাক্সে এই চেঞ্জটা করার সিস্টেম ইজি। চেঞ্জ সব জায়গায় আপনার কোনো না কোনো জায়গায় পাসওয়ার্ড সেভ রাখতে হবে। আপনি মেইন ইউজারের অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড বাদে বাকিগুলো ভুলে গেলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের পাসওয়ার্ডই ভুলে যান তাহলে প্রবলেম। না না না, সেটাও চেঞ্জ করা যায় ভাই। সেটাও চেঞ্জ করা যায়? হ্যাঁ, দেখছেন আপনি? হ্যাঁ, করছি কয়েকবার। কোথায় করছেন? কোন অপারেটিং সিস্টেমে? লিনাক্সে? কালিতে করছি, উবুন্টুতে করছি। উবুন্টুতে করছেন? করছি, হ্যাঁ। তাহলে তো করছেনই আপনি, তাহলে আমাকে খামাখা কষ্ট করে জিজ্ঞেস করতেছেন কেন? না, তাইলে এই রেকর্ডিং তো থাকলো আর কি, সবাই জানলো। আচ্ছা আচ্ছা ভাই, আমরা এখানে অনেকে বিগিনার আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে
কারো পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে আর কিছু ডিসকাশন হয়, সেক্ষেত্রে আমাদের জন্য সবার জন্য আর কি সবকিছু বোঝা যাচ্ছে না। তো আমি ক্লাসের প্রোগ্রেস অনুযায়ী আগে সব সেখানে যখন যেখানে যেটা আসবে সেখানে আমি কেউ কারো পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলে সেটা শেয়ার করতে পারলে মনে হয় ভালো হয়। সেটাই তো, এই জন্যই তো আমি বললাম যে এই জন্য তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম দিকে যদি আমি বেশি পরিমাণে আপনাদেরকে দেখাইতে থাকি, ক্যাচ করতে তো একটু সমস্যা হতে পারে নাকি? একটু একটু করে যাই যাতে সহজে অ্যাডাপ্ট করতে পারি। ফার্স্টে কি আমরা খাওয়ার সময় কি করে ছোট ছোট মানে লোকমা দেই, যদি ধরে এক মুঠ করে মুখে দেন কি হবে? গিলতে তো সমস্যা হবে নাকি? তো অনেকে আমরা যারা অলরেডি ইউজ টু এটার সাথে তারা তো তাদের কাছে অনেকের কাছে নেম লাগতে পারে, বোরিং লাগতে পারে, কিন্তু যারা ইউজ টু না, অনেকে বলতেছেন যে সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেম আপনারা অনেকে হয়তো ফার্স্ট দেখতেছেন, তারকে ধরেই যদি আমি একদম অ্যাডভান্স কিভাবে এত কিছু মানে দেখাই ফেলি, তাহলে তো আমি তো আমার দেখাতে পারি, আমার তো প্রবলেম নাই, কিন্তু আপনাদের তো ক্যাচ করে মাথায় রাখতে হবে নাকি? স্যার প্যারাটার কথা প্রথম শুনলাম স্যার। আচ্ছা, এটাও একটা অপারেটিং সিস্টেম। জি, তো জিনিসটাকে এখানে তো আমরা একটু আগে জানতে পারলাম স্যার। হ্যাঁ স্যার এখানে তো আমরা দুইটা সফটওয়্যার ইউজ করছি না, VMware এর কালি লিনাক্সটা ইউজ মানে হ্যাঁ, ওপেন করছি শুধু, কিন্তু আমরা ওপেন করছি, আরেকটা নাম ডাউনলোড করলাম না, মেটাস্প্লয়েটেবল 2, খেয়াল করছি। জি হ্যাঁ, জি স্যার ওটা আনজিপ ওইটা করছি, কোথায় ইউজ করব? ওটাও জি সেম স্যার করছি। কালি লিনাক্সের মতো আমরা আনজিপ করছি, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ফোল্ডারের ভিতরে মাল্টিপল স্যার। ফাইল আছে। এটাও আপনার একটা রেডি সেটআপ মেশিন, যেটাকে আমরা এজ এ ভিকটিম মেশিন হিসেবে ইউজ করব। তো সেই সেম জিনিস আপনি ওপেনে ভার্চুয়াল মেশিনে যাবেন, যেখানে আপনার ফাইলটা রাখা আছে, সেই ফাইলে আপনি যাবেন কোথায়, এই যে এখানে, ওখানে যাবেন, গিয়ে জি স্যার। সেম জিনিস এরকম একটা মেশিন ক্রিয়েট করা আছে, ওটা যাবেন, ওখানে ওপেন করবেন, এখানে আর কিছু করা লাগবে না আপনার। জি স্যার। ও অলরেডি ওর যতটুকু প্রসেসিং এর যত মিনিমাম লেভেলের ততটুকু সে নিয়ে বসে আছে। দেখেন প্রসেসর একটা নিছে, ওর হার্ড ডিস্কের জন্য জায়গা অ্যালোকেট করতে কত, অনলি 8 GB, আর মেমোরি কতটুকু নিছে, 512। তো এটার আমাদের ধরা বাঁধার কিছু নাই, ওকে ওর মতোই আমরা রেখে দিব, আমরা খালি ওকে দিব। ওকে, যেটুকু আছে সেটুকু লাগবো, কারণ এটাকে যেহেতু এটাকে আমি ভিকটিম মেশিন বানাবো, তো এটা নিয়ে আমার তেমন নাড়াচার করার দরকার নেই। তো এখানেও সুন্দর মতো দিব কি, প্লে ভিএম ভার্চুয়াল মেশিন, সেম, আমি এটা কপি করছি, বাস হয়ে গেছে, মেশিন আমার রেডি। ঠিক আছে, এখন আমি এটাতে লগ ইন করবো, করবো, কিন্তু প্রবলেম হলো এটার আমরা কালি লিনাক্সে যেরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখছি, এটার কিন্তু তেমন নাই। এটা সম্পূর্ণ আপনার কি একটা এরকম ব্ল্যাক টার্মিনাল কমান্ড লাইন ইন্টারফেসে, এটা কোনো গ্রাফিক্যাল ভিউ নাই। স্যার এর নাম কি স্যার? মেটাস্প্লয়েটেবল 2 ডাউনলোড করলাম একটু আগে, দেখলেন না? জি স্যার এটা কি একটা দেখছিলেন? অপারেটিং সিস্টেম? না, এটা একটা রেগুলার সার্ভার লিনাক্স বেসড। কিরকম হতে পারে, যেসব জায়গায় আপনার কি, যেসব সার্ভারে আপনার কোনো ওয়েবসাইট স্টোর থাকে ওরকম। তো এটার উপর দিয়ে আমরা এক্সপ্লেন করে দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি এটাকে অ্যাটাকের থ্রুতে আমরা দেখবো যে কিভাবে রেগুলার লাইফে, ডে টু ডে লাইফে অ্যাকচুয়ালি আপনার একটা মেশিনের উপর, ওয়েবসাইটের উপর বা সার্ভার উপর আপনার কি অ্যাটাক গুলা হয়ে থাকে। তো এটার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছি কি, MSF অ্যাডমিন। দেখলাম সবাই, এটা লগ ইন, ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ডও সেম, পাসওয়ার্ডও MSF অ্যাডমিন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ফুল ফর্ম কি এমএসএফ এর? কি হতে পারে? মেটা পয়েন্ট এটুক আছে, এফটা কি? আপনার বলেন নাম রাখার পিছনে যদি এখন হিস্ট্রি খুঁজতে থাকি তাহলে কি হবে? কারণ এই যে কালির কেন কালি নাম রাখা হয়েছে বলেন তো?
স্যার বলেন তো। কালি হ্যাঁ আমি বলবো এটা আসলে অবশ্যই। হচ্ছে গিয়ে ডার্ক এটা এটা আসলে আমাদের হিন্দুদের কালীর আক্রমণাত্মক স্বভাবের থেকে অনুপ্রাণিত হয়ে ওই কালী নাম রাখা হয়েছে। সত্যি ঘটনা, আপনি আচ্ছা গুগল করেন দ্য রিজন বিহাইন্ড নেমিং কালী লিনাক্স, দেখেন রেজাল্ট দেখাবে। কথা কিন্তু একদিক দিয়ে সত্য। তারপর লিনাক্স নামকরণটা কি কারণে করা হয়েছে? লিনাক্স যে ক্রিয়েট করছে লিনাক্স ডিস্ট্রিবিউশন তার নামে লিনাক্সটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে। কালী নামটা কি রাখা হয়েছিল স্যার, যার নাম কালী, মা কালী এরকম থেকে কিছু? যেহেতু এটা দিয়ে আক্রমণই করা হবে, মানে ওয়েবসাইট বা মানে হ্যাকিং এর কাজেই ব্যবহার করা হবে, সেহেতু কালী নাম দেওয়া হয়েছে। ওই ও দেখেন। আচ্ছা, পাইছি। পাইছেন? দেখতেছেন কি লেখা এখানে? হুম, সৌরভ যেটা এক্সপ্লেনেশন করলো সেটাই নাকি? আমি জি। দেখছি তো, আমি একদিন এটাই ধারণা করছিলাম, পরে সার্চ করে দেখি আসলে ওটাই। এটাই রিজন। তো উনাদের ধর্মের মধ্যে কি আছে যে কালী কি, উনাকে কি বলে অ্যাটাকিং বা এই রিলেটেড বা শক্তি বা এই টাইপের কিছুই তো মানে শক্তির উনাকে আধার। আধার বা অবতার বলা হয়, রাইট? এটা তৈরি অবতার ঠিক করছে না, কে স্যার? অবতারের আলাদা সংজ্ঞা আছে অবশ্য। আচ্ছা, তো উনি হলো মানে রিসোর্স অফ শক্তি নাকি? জি। তো উনার নামে যে কি অ্যাটাকিং জিনিসপত্র কিছু কেউ মিন করলে উনার থ্রুতে করে, এই কারণে ওখান থেকে ইন্সপায়ার হয়ে অ্যাকচুয়ালি এটার নাম ক্রিয়েট রাখা হয়েছে। আর অ্যাকচুয়ালি এটা যারা ডেভেলপ করছে ওরা হলো এই দুই ভদ্রলোক, মাতে আহরণী আর ডেভন কার্নস। ওরা নামটা মাতি আহারণী দিছে। দিতে পারে, এনিওয়ান দিতে পারে, এখন আমি জানি না কে কি দিছে। তো এমএসএফ অ্যাডমিনটাও দিলাম এখানে। যখন স্ক্রিনে আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার মাউস কিন্তু হারায় যাবে। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কন্ট্রোল অল্টার প্রেস করলে আপনার মাউসের কার্সরটা আবার ব্যাক করবে। আবার যখন আপনি কোনো টার্মিনালে কিছু লিখতে চান তখন আবার টার্মিনাল আপনার ক্লিক করতে হবে, দেন গিয়ে আপনি কিছু রাইট করতে পারবেন। এই যে পেয়ে গেছেন, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এমএসএফ অ্যাডমিন কি বলি মেটাস্প্লয়েটেবল মেশিনটা কি পারপাসে আমরা ইউজ করতেছি বুঝলাম, কিভাবে ইনস্টল করবো আমরা সেটাও দেখলাম, রাইট? আশা করি কারো প্রবলেম মাউসের হবে না। কার্সর হারা গেলে একটু ভয় লাগে আসলে। কি কার্সর হারিয়ে গেছিল? আমি এখন চেষ্টা করতে যাই না, এটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আজকে হ্যাঁ, আর কি। আজকে আমার এখানে এখানে ক্লিক করবেন আপনার কার্সরটা হারিয়ে যাবে কিছু, কারণ কি আপনি সম্পূর্ণ আরেকটা অপারেটিং সিস্টেমের এন্ট্রি করতেছেন। তো ওই অপারেটিং সিস্টেমটা ইউজ করতে হলে তো তার জন্য ইন্ডিভিজুয়াল একটা কি মাউস আপনার ইউজ করতে হবে নাকি? তো সেটাই আপনার আপনার এক্সিস্টিং মাউসটাকে সে নিয়ে নিবে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনার কন্ট্রোল অল্টার প্রেস করলে আপনার মাউস আপনার জায়গায় ব্যাক করবে। সেম গোজ ফর আপনার যে কালি অপারেটিং সিস্টেমটা সেখানেও। ভাইয়া মাউসের ব্যাপারটা আমি বুঝি নাই ভাইয়া, কি আসলে? কোনটা বুঝেন নাই স্যার? ভাইয়া মাউসের ব্যাপারটা, মাউস নিয়ে নিবে মানে বুঝলাম। আমি জাস্ট মানে মেটাফোর হিসেবে বললাম, যখন কোনো টার্মিনাল ইউজ করবেন অবশ্যই কি ওটার মধ্যে আপনাকে পয়েন্ট করতে হয়, রাইট? আপনি এখন চাচ্ছেন যে এখানে এই টার্মিনালটার মধ্যে কিছু লিখতে, আপনি এখন কিছু রাইট করবেন, কিছু রাইট হবে না কেন? কারণ এটা পয়েন্ট করেননি আপনি বা ক্লিক করেননি। পয়েন্ট আমরা কোনো কিছুতে কম্পিউটার কিভাবে করে ওই জায়গায় আমরা ক্লিক করে, তো এখানে আপনি এই টার্মিনালটা যখন ক্লিক করবেন তখন আপনি গিয়ে কিছু রাইট করতে পারবেন। কিন্তু এখন দেখেন আপনার মাউসের কার্সরটা কি আপনি দেখতেছেন? না না, ভাইয়া। আমি কিন্তু মাউস নাড়াচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো জিনিসটা কি, এটাকে সে এই এখন ওইটা ইউজ হইতেছে মেটাস্প্লয়েটর 2 যে মেশিনটা টার্মিনালটা ইউজ হইতেছে এই জন্য মাউসটা শো করতেছে না। তো আমার বাদ বাকি এই মেশিন থেকে বের হয়ে আমি যদি অন্য কোনো কাজ করতাম আমরা কিভাবে যাব, মাউসটা কার্সরটাকে কিভাবে ব্যাক পাবো? কন্ট্রোল অল্টার প্রেস করব, তাহলে আপনার কার্সরটা ব্যাক হয়ে যাবে। দেন গিয়ে আপনি বাইরে গিয়ে যা খুশি তা করতে পারবেন। আবার যখন আমি মেটাস্প্লয়েটেবল 2 মেশিনের টার্মিনালে যখন কিছু রাইট করতে যাব তখন সেম আবার ও টার্মিনালে ক্লিক করব, দেন গিয়ে আমি রাইট করার পারমিশন বা রাইট এক্সিকিউট করতে পারবো। বুঝছি? সেম কাজটা শেষ আপনার, তখন আপনি কি করবেন, শুধুমাত্র ক্রসে গিয়ে এটারও পাওয়ার অফ করে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ শাটডাউন হয়ে যাবে আর আপনার ব্যাকগ্রাউন্ড থেকে সে রিসোর্স কনজিউম করবে না। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, আর সেম এখানেও যে কালি পাসওয়ার্ডও কালি,
দিয়ে দিবেন, যাতে আমাদের সহজে আমরা বুঝতে পারি, এত ভেজালের দিকে না যায়। পরবর্তীতে আপনারা ইউজ টু হয়ে গেলে যখন নিজেদের মতো করে ইন্ডিভিজুয়ালি আপনারা ইউজার ক্রিয়েট করবেন, কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড আপনারা সেট করে নিতে পারবেন। তো মেটাস্প্লয়েট এর ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি সেটাও দেখালাম, এই দুইটা জাস্ট খেয়াল রাখবেন, সিম্পল MSF অ্যাডমিন। পাসওয়ার্ডটাও সেম, যাতে আমাদের এখন কাজের পারপাসে আমাদের মনে থাকে। আর কাইন্ড লিনাক্স এর টার্মিনাল এরকম, এখানেও দেখেন যে এখানে একটা ব্ল্যাক বক্স দেখছেন, এখানে ক্লিক করবেন। আমাদের উইন্ডোজ এর মধ্যে যে কিরকম থাকে আপনার কমান্ড বেসড ইন্টারফেস কি CMD থাকে না? এমডি থাকে। জি স্যার। হ্যাঁ, এখানে কি আমরা সবকিছু যাই কমান্ড এক্সিকিউট করি না কেন, যাই টাইপ করি না কি আপনার টাইপ করে করতে হবে। তো এখানে কালির অনেক সময় দেখা যায় অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশনে আপনার কি থাকবে, যে ওই মেটাস্প্লয়েট টেবিল 2 মতো কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে না, দেখা যাবে খালি আপনার টাইপ করে করে করতে হবে। সেক্ষেত্রে তখন গিয়ে আপনার এই কমান্ড লাইন ইন্টারফেসের সাথে আমরা ইউজ টু হতে পারি। এই জন্য জাস্ট লিনাক্স রিলেটেড কিছু বেসিক কমান্ড আমরা নেক্সট ক্লাস থেকে আমরা দেখবো, ওকে, যাতে এটার সাথে এই নতুন একটা অপারেটিং সিস্টেমের সাথে আমরা ইউজ টু হতে পারি। ওকে বস। তো মাঝে মধ্যে আমাদের সাথে এই যে ইরফান স্যার আছে, উনিও আমাদের সাথে হেল্প করবে নাকি গুগল স্যার? থেকে। কেন Sure. গুগল থেকে করবেন? কোনো সমস্যা নাই, আমরা এই যে বললাম তো আমরা এখানে সবাই মিলেমিশে ক্লাস করবো, যে যতটুকু ভালো বুঝি। দেখা গেল আমার থেকে হয়তো অনেকে অ্যাডভান্স, আপনারা বুঝতে পারেন, আমার থেকেও এক্সপিরিয়েন্স হয়তো কেউ আছেন, তো উনারা উনাদের নলেজ গুলো শেয়ার করলে কি আমরা বাদ বাকিরা কি বেনিফিটেড হবো, রাইট? বেনিফিটেড নাকি? তো আমার Yes, এখানেও sir. ধরেন যে কালিনাক্সের কাজটা শেষ, সুন্দর মতো আমি এখানে ওর কি শাট ডাউন করে দিতে পারি, সাসপেন্ড করতে পারি, এত কিছু না করে শুদ্ধ বাংলায় আমি ওকে ডিরেক্ট মেশিনটার সময় পাওয়ার অফ করে দিলাম, যাতে আমার কাজ শেষ। নতুন করে টার্মিনাল কি ইউজ করবো না, টাটা বাংলাদেশ, শেষ। তাহলে আমি কিভাবে ল্যাব সেটআপ করলাম, কিভাবে কি করলাম, সবাই বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তো সেটার জন্য অনেকে যাতে বুঝে না বুঝে, সেজন্য আমি একটা ল্যাব সেটআপ ফাইলের জন্য একটা ইনস্ট্রাকশন সেট আমি এভাবে ক্রিয়েট করে রাখছিলাম। তাহলে কি আপনাদেরকে দিব নাকি দিব না? শিওর। আপনারা তো দেখে ফেলছেন, নিয়ে কি করবেন বলেন? স্যার তো দিছেন অলরেডি। স্যার আপনার তো ভিডিওতে তো রেকর্ড স্যার এটা হয়ে গেল, আর নতুন করে দিয়ে কি করবেন? ভিডিও দেখলে তো হয়ে গেল। আচ্ছা, এটাও দিব না, সমস্যা নাই। স্যার জি, আমাদের এখানেও স্যার লোডশেডিং হয় মাঝে মাঝে, মানে 2-3 ঘন্টা করে হয়। এখন আপনার এই ক্লাসগুলোর যদি আপনি আমাদের আপলোড করার একটু ব্যবস্থা করে দিতেন, মানে আমাদের ডাউনলোড করার ব্যবস্থা অবশ্যই ডাউনলোড করার, আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছেন আমি ডাউনলোড করার ব্যবস্থা করে দেব, স্যার ঠিক আছে? গতকালকের ভিডিওটা কি পাবো স্যার? গতকালকে ভিডিওটা এই যে ফেসবুকে গ্রুপে গেলে আপনি গ্রুপে আমি আপলোড করে দিয়েছি, ওখান থেকে লিংক দেওয়া আছে, লগ ইন আচ্ছা, করে আপনি আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। ফেসবুকের গ্রুপে ভিডিওটা আপলোড করছেন? হ্যাঁ, অবশ্যই তাহলে ফেসবুকে গ্রুপে দিব। গ্রুপ থেকে ডাউনলোড করা যায় তো? ভিডিও আপলোড করি নাই, ওখানে ভিডিও লিংক আপলোড প্রোভাইড করা করা নেই হয়েছে, অবশ্যই, ওটা লিংক দিছে স্যার। জুমের লিংক প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। যেহেতু বলতেছেন ডাউনলোডের অপশনটা পাচ্ছেন না, তো যাতে ডাউনলোড করতে পারেন সেই অপশনটা আমি ক্রিয়েট করে দিব, ওকে? ভাই এখন তো সবগুলা ভিডিও কি ডাউনলোড করার অপশন দিয়ে দিবেন? হ্যাঁ, জি ভাই। ওকে, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই নাকি? জি স্যার। জি স্যার। ওকে স্যার। এত আচ্ছা কষ্ট স্যার, করে আর তো আছি। কোনো ক্লাস হবে না স্যার, আমি তাহলে স্যার যাই। আপনি এখনই দৌড় দিবেন? জি স্যার।